সবাইকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের এই মুহূর্ত থেকে এসএসসি এর বায়োলজি লাইভ ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছো তারা কিন্তু তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবে এবং ফ্রেন্ডদেরকে কিন্তু মেনশন করে দেবে কমেন্টে, যাতে করে সবাই ক্লাসটি করতে পারে। এবং তোমরা নিশ্চয়ই অলরেডি জেনে গিয়েছো যে আজকে ক্লাসটা কিসের উপর। এই ক্লাসটিতে মূলত আলোচনা করা হবে হচ্ছে প্রথম যে চ্যাপ্টারটা আছে জীবন পাঠ এবং সেকেন্ড চ্যাপ্টারের জীব কোষের পোর্শনটুকু, ওইটুকু অংশ নিয়ে শুধু আলোচনা করা হবে। এবং সেকেন্ড লাইভ ক্লাসটিতে আলোচনা করা হবে হচ্ছে টিস্যু নিয়ে। এখন জীবন পাঠ জিনিসটা আসলে কি? জীবন বলতে আমরা কি বুঝি? জীবন বলতে আমরা সাধারণত বুঝি যে জিনিসটার প্রাণ আছে, যে জিনিসটা হয়তো নড়াচড়া করতে পারে, অথবা যে জিনিসটাকে যদি আমরা আঘাত করি বা সেই জিনিসটার সাথে যদি আমরা কোনো একটা ব্যবহার করি, সে কোনো একটা ভাবে উদ্দীপনাটা গ্রহণ করতে পারবে এবং সে উদ্দীপনাটা নিয়ে কোনো একটা রিয়াকশন দেখাতে পারবে। তুমি হয়তো তোমার বন্ধুকে কিছু একটা বললে, সে হয়তো তোমার দিকে তাকালো বা তোমার সাথে কথা বললো, তার মানে কি? তার জীবন আছে, সে তুমি কি বলছো তার প্রেক্ষিতে কিছু একটা বলতে পারছে। তো এই ধরনের বৈশিষ্ট্যগুলা অর্থাৎ যার প্রাণ আছে সেই হচ্ছে জীব। এবং জীবন পাঠ জিনিসটার মধ্যে কি নিয়ে আলোচনা করা হয়? জীবন পাঠ জিনিসটার মধ্যে জীবিত যা কিছু আছে সে সকল জিনিসকে নিয়ে আলোচনা করা হয়। এখন জীব আসলে দুই ধরনের। এক ধরনের জীব আছে যারা নড়াচড়া করতে পারে, যেমন আমি হাত পা নাড়াতে পারছি, তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছো তোমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছো, তোমরা কথা বলতে পারো। এবং আরেক ধরনের জীব আছে যারা কিন্তু নড়াচড়া করতে পারে না, তারা একটা জায়গায় থাকে, কিন্তু তার মানে কিন্তু এই না যে তাদের প্রাণ নেই। তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই আমি কাদের কথা বলছি, উদ্ভিদের কথা বলছি। গাছ আমরা যে দেখি, আমরা বলি সবসময় যে গাছের প্রাণ আছে। গাছের প্রাণ কেন আছে? গাছ নিজে খাবার তৈরি করতে পারছে, কিন্তু গাছ কিন্তু নড়াচড়া করতে পারছে না। আবার মানুষের কথা চিন্তা করি, মানুষ যেমন নিজের খাবারটা রান্না করে খাচ্ছে এবং একই সাথে সে চলাচল করছে এবং অন্যদের সাথে একটা সম্পর্ক বজায় রাখতে পারছে। একটা মানুষ পরবর্তীতে সে একটা বংশধর রেখে যেতে পারছে। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে দেখি, তারা ধীরে ধীরে বড় হচ্ছে। একটা গাছের ক্ষেত্রে কিন্তু সেম, গাছটা ছোট থাকে, ধীরে ধীরে বড় হতে থাকে এবং গাছে একটা বীজ তৈরি হয়, তারপরে সেখানে কিন্তু নতুন গাছ তৈরি হয়। তো এই জিনিসটাই হচ্ছে আসলে জীব। জীবের মূল ধারণাটাই হচ্ছে এটা। তো তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দেবে তোমরা কে কোন স্কুল থেকে আছো। এমনও যদি হয় তোমরা 9 বা 10-এ পড়ছো না, তোমরা 6, 7-এ পড়ছো, 8-এ পড়ছো, অনেকেই দেখে থাকো আমাদের লাইভ ক্লাস, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। এবং কেউ যদি থেকে থাকো এইচএসসির স্টুডেন্ট, সেও কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না তোমাদের কলেজের নাম। একটু পরে আমি তোমাদের কমেন্টগুলো পড়ছি। তো এই চ্যাপ্টারে এরপরে রয়েছে জীববিজ্ঞানের শাখাসমূহ। এখন জীববিজ্ঞানের শাখাসমূহ সম্পর্কে আমাদের যদি বুঝতে হয় তাহলে বুঝতে হবে যে এখানে আসলে দুই ধরনের শাখা থাকে। দুই ধরনের শাখা করে আমরা জীববিজ্ঞানের জিনিসগুলো নিয়ে আলোচনা করে থাকি। প্রথমে রয়েছে ভৌত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞানের মধ্যে প্রথমেই আমরা যেটা নিয়ে বলতে পারি সেটা হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। এখন অঙ্গ সংস্থান বিদ্যা এই শব্দটা থেকে প্রথমে দেখতে পাচ্ছি এখানে অঙ্গ কথাটা রয়েছে। এখন এটার ইংলিশটা হচ্ছে মরফোলজি। অঙ্গ সংস্থান বিদ্যা জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে যে কোনো একটা গাছ বা যে কোনো একটা প্রাণী, যার কথাই বলো না কেন, যেটা জীব, সেই জিনিসটার দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয়। তার দেহের ভেতরে, দেহের বাহিরে কি আছে, এই সব কিছু আলোচনা করা হয় হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যাতে। তো আমি দেখি তোমরা কারা কারা কমেন্ট করেছো। এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে আচ্ছা, প্রথমে এখানে রয়েছে সাদিকা সর্দার চৈতি ঢাকা থেকে বলছে, মতিঝিল মডেল স্কুল থেকে বলছে রিজু, রিফাত বিন জামাল রয়েছে শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল থেকে সিলেট থেকে, নূরজাহান রয়েছে ফেনী থেকে, নবম শ্রেণীতে পড়ছে। এছাড়া রয়েছে আমাদের সাথে, এছাড়া তোমরা অনেকেই রয়েছে, তোমরা কমেন্ট করতে থাকো, একটু পরে তোমাদের কমেন্ট আবারও করছি। এখন যদি আমি যেটা বলছিলাম যে অঙ্গ সংস্থান বিদ্যা, এখন অঙ্গ সংস্থান বিদ্যার দুটো পোর্শন তোমাদের যেটা বুঝতে হবে,
অঙ্গ সংস্থান বিদ্যা আমরা যখন পড়ি, মনে করেন একটা মানুষ নিয়ে যদি চিন্তা করি, মানুষের বাহিরে আমি কি দেখতে পাচ্ছি? হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, কিন্তু দেহের ভেতরে যদি আমি তাকাই, দেহের ভেতরে কি হাত পা চোখ কান দেখতে পাই? অবশ্যই না। দেহের ভেতরে কি আছে? মস্তিষ্ক রয়েছে, পাকস্থলী রয়েছে, ফুসফুস রয়েছে, হার্ট রয়েছে, তাই না? অনেক কিছু রয়েছে। এই ভেতরের অংশগুলোকে আমরা আলাদাভাবে আলোচনা করি, বাহিরের অংশগুলোকে আমরা আলাদাভাবে আলোচনা করি। তার মানে অঙ্গ সংস্থান বিদ্যার দুটো অংশ, একটা হচ্ছে অভ্যন্তরীণ বা অন্ত অঙ্গ সংস্থান, একটা হচ্ছে বহি অঙ্গ সংস্থান। উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু একই ধরনের কথা। উদ্ভিদের ক্ষেত্রে বাহিরে একটা পাতা দেখতে পাচ্ছি, ডাল দেখতে পাচ্ছি, মূল দেখতে পাচ্ছি, কিন্তু মূলটা কাটলে তার ভেতরে কি আছে, পাতা কাটলে ভেতরে কি আছে, কোষটার ভেতরে কি আছে, এই সবগুলো জিনিস হচ্ছে অন্ত অঙ্গসংস্থান বিদ্যা। এখন এরপরে মনে করো ট্যাক্সোনমি একটা শব্দ আমরা কিন্তু অনেকেই শুনেছি, ট্যাক্সোনমি। এখন ট্যাক্সোনমি বলতে কি বোঝায়? ট্যাক্সোনমি বলতে মূলত বোঝায় যে অনেক জীব আছে, যেমন মনে করো আমরা যারা মানুষ এবং অন্যান্য যে সকল প্রাণী আছে তাদের মধ্যে একটা নেই যে তারা প্রাণী। এখন এদেরকে আমরা যে একটা মনে করো একটা ক্লাসিফিকেশন করতে হবে, একটা শ্রেণী বিন্যাস করতে হবে। কেন করতে হবে? যাতে করে আমরা খুব সহজে বুঝতে পারি। যেমন উদ্ভিদের কথা যদি চিন্তা করে দেখো, অনেক ধরনের উদ্ভিদ আছে হচ্ছে ফুল দেয়, কিছু উদ্ভিদ ফুল দেয় না। এখন এই দু ধরনের উদ্ভিদকে কিন্তু আমরা সহজে আলাদা করে দুটো ভাগে রাখতে পারি। দুটো ভাগে রাখলে আমাদের সুবিধাটা কি? যখন আমি কোনো একটা উদ্ভিদ দেখে বুঝতে পারছি তার ফুল নেই, তখন আমি কি করব? আমি চেক করতে যাব সেই অংশটাতে যেই উদ্ভিদগুলো ফুল দেয় না, সেখান থেকে আমি সেই উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে খুঁজতে থাকবো। আমি যদি কখনো এই সপুষ্পক উদ্ভিদ যারা ফুল দিচ্ছে আর যারা ফুল দিচ্ছে না সবাইকে একসাথে একটা লিস্ট করে রাখতাম, আমার কিন্তু খুঁজতে কষ্ট হতো। তার মানে হচ্ছে ট্যাক্সোনমি কেন দরকার? যে কোনো এক জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা যখন জানতে যাব তখন আমাদের ট্যাক্সোনমিটা প্রয়োজন। এর ফলে আমরা একটা বৈশিষ্ট্য জেনে অনেকগুলো উদ্ভিদ সম্পর্কে আইডিয়া নিয়ে নিতে পারি। এই জন্য আমরা ট্যাক্সোনমি সম্পর্কে পড়াশোনা করি। ট্যাক্সোনমি সম্পর্কে যখন আমরা পড়ি তখন এক একটা অংশের মধ্যে আমরা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জিনিসগুলো সম্পর্কে সম্পূর্ণভাবে বুঝতে পারি, আমাদের আলাদা আলাদা করে পড়া লাগে না। ট্যাক্সোনমির পরে রয়েছে হিস্টোলজি। হিস্টোলজি জিনিসটা কি? হিস্টোলজি হচ্ছে মূলত কোষ নিয়ে আলোচনা। হিস্টোলজি হচ্ছে জীবদেহের যে সকল টিস্যু আছে, কোষ না ঠিক টিস্যু নিয়ে আলোচনা। টিস্যুর গঠন, টিস্যুগুলো কিভাবে কাজ করে, টিস্যুগুলো কোথায় আছে, এই সব কিছু হিস্টোলজি অন্তর্ভুক্ত। এরপর রয়েছে শারীরবিদ্যা বা ফিজিওলজি। ফিজিওলজি কি জন্য প্রয়োজন? ফিজিওলজি হচ্ছে একটা উদ্ভিদ বা একটা প্রাণী, তাদের দেহের ভেতরে কিন্তু অনেক বিপাক ক্রিয়া হয়। সে যে খাবার খাচ্ছে, এগুলোর পরে কি হচ্ছে, তার দেহের ভিতরে পরিপাক হচ্ছে, তারপরে মনে করো শোষণ হচ্ছে, সে পরিবেশের যে কোনো একটা উদ্দীপনা গ্রহণ করতে পারছে, সেই অনুযায়ী সে রেসপন্স করছে, সব কিছুই হচ্ছে শারীরবিদ্যার অন্তর্ভুক্ত। এরপরে রয়েছে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। এখন ভ্রূণবিদ্যা, ভ্রূণ শব্দটা আমরা অনেকেই শুনেছি। ভ্রূণ জিনিসটা কি আসলে? যখন একটা জাইগোট তৈরি হয় তখন দেখা যায় জাইগোটটা বারবার বিভাজিত হতে থাকে। জাইগোটটা কিভাবে তৈরি হয়? মনে করো পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলে একটা জাইগোট তৈরি করলো, এটা মনে করা হচ্ছে জাইগোট। এখন ভ্রূণ জিনিসটা কি? ভ্রূণ জিনিসটা হচ্ছে এটাই যে এই জাইগোটটা একবার বিভাজিত হবে, আরেকবার বিভাজিত হবে, অনেকবার বিভাজিত হতে থাকবে। হতে হতে কি হবে, একটা কোষ ছিল সে তখন অনেকগুলো কোষে পরিণত হয়ে যাবে। এই সবগুলো কোষ মিলে ধীরে ধীরে ওই প্রাণীটা যেই আকারের, সেই আকারের আকৃতি লাভ করতে থাকে। যখনই সে সেই আকারে চলে যায় তখন সেটাকে আমরা ওই প্রাণীর ভ্রূণ বলি। যেমন মানুষের ক্ষেত্রে দেখা যায় যে মানব শিশুরা যখন খুব ছোট থাকে, জাইগোট থেকে যখন কোষগুলো বিভাজিত হয়ে একটা ভ্রূণ তৈরি হয় তখন আমরা দেখা যায় যে সেটা দেখতে মনে হয় একটা ছোট মানুষ রয়েছে, দেখতে অনেকটা মনে হয় যে এরকম ভাবে রয়েছে, এরকম ভাবে দেখতে অনেকটা দেখায়। তো একইভাবে মানুষ শুধু মানুষ না, মনে করো কুকুর বা বিড়ালের ক্ষেত্রেও তুমি যদি কুকুর বা বিড়ালের ভ্রূণ দেখো তখন দেখবে ওটা দেখতে তোমার মনে হবে হ্যাঁ এটা একটা কুকুরের ছোট একটা বাচ্চা, একটা বিড়ালের একটা বাচ্চা। তার মানে ভ্রূণটার একটা নির্দিষ্ট শেপ আমরা দেখতে পাবো। তো ভ্রূণবিদ্যা এই কারণে আমাদের আসলে প্রয়োজন। এরপরে রয়েছে কোষবিদ্যা। কোষবিদ্যা হচ্ছে, এর আগে আমরা হিস্টোলজিতে দেখেছি টিস্যু নিয়ে আলোচনা,
আর কোষবিদ্যাটা হচ্ছে কোষ নিয়ে আলোচনা। একটা কোষ হচ্ছে জীবদেহের একটা একক, তার ভেতরে কি কি জিনিস আছে, কি কি অঙ্গাণু আছে, সেগুলো কিভাবে কাজ করে, কিভাবে সাহায্য করছে, সব কিছু নিয়ে আলোচনা আমরা করি হচ্ছে কোষবিদ্যার মধ্যে বা সাইটোলজির মধ্যে। এরপর আছে জেনেটিক্স। জেনেটিক্স শব্দটা আমরা অনেকেই শুনেছি, তাই না? জেনেটিক্স জিনিসটা কেন দরকার? জেনেটিক্স জিনিসটা আমাদের দরকার কারণ হচ্ছে, মনে করো কোনো একটা উদ্ভিদের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ সেই উদ্ভিদটাকে প্রচুর পোকা আক্রমণ করছে। এখন বিভিন্ন সময় দেখা যায় এগুলো জেনেটিক্যাল কারণে হয়ে থাকে। বর্তমান যুগে দেখা যায় যে যেই কারণে ওই রোগটা হয় সেই জিনটাকে সরিয়ে দেওয়া হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ওই জিনটাকে যদি সরিয়ে দেয় তখন দেখা যায় যে সেই রোগটা আর হয় না। এই কারণে জেনেটিক্সটা প্রয়োজন, যে কোন জিনটার কারণে কি ঘটনাটা ঘটছে সেই জিনিসটা নিয়ে আমরা যাতে পড়াশোনা করতে পারি এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি। এরপর আছে বিবর্তনবিদ্যা। আমরা অনেকে অনেক ধরনের বিবর্তনের কথা শুনেছি। আমরা এটাও শুনেছি যে কিছু মতবাদ রয়েছে, বানর থেকে মানুষ এসেছে। তো এইরকম যে সকল বিবর্তন মতবাদ রয়েছে সেই মতবাদগুলো যেই জিনিসটার আন্ডারে আমরা আলোচনা করে থাকি সেটা হচ্ছে বিবর্তনবিদ্যা। এরপর রয়েছে ইকোলজি। ইকোলজি জিনিসটা কি? এটা হচ্ছে পরিবেশের সাথে যে কোনো একটা জীবের সম্পর্ক। যেমন মনে করো তুমি এমন একটা পরিবেশে বাস করছো যেটা তোমার জন্য সুবিধাজনক, তুমি যেখানে অনেক মানুষ বাস করছে সেখানে তুমি আছো। তুমি যদি এখন জঙ্গলে থাকতে তাহলে কিন্তু পরিবেশের সাথে তোমার সম্পর্কটা একটু ভিন্ন ধরনের হয়ে যেত। আবার মনে করো যারা জঙ্গলে বাস করছে, যে সকল প্রাণী, মনে করো বাঘ, সিংহ, কুমির, এদের সাথে কিন্তু পরিবেশের সম্পর্কটা একটু অন্য ধরনের। তুমি গিয়ে সহজে কিন্তু সহজে কিন্তু মানিয়ে নিতে পারবে না, কিন্তু তারা কিন্তু এই পরিবেশে থেকে অভ্যস্ত। তার মানে হচ্ছে এই যে একটা সম্পর্ক, এটা নিয়ে আলোচনা করি আমরা ইকোলজির মধ্যে। এবং এন্ডোক্রাইনোলজি হচ্ছে হরমোন নিয়ে আলোচনা। হরমোন, কোন হরমোনটা আমাদের দেহের জন্য কি কাজ করছে সেই সবকিছুই হচ্ছে এই বিষয়টার অন্তর্গত। এরপরে জীবভূগোল একটা জিনিস আছে। জীবভূগোল হচ্ছে, তুমি চিন্তা করে দেখো যে কোনো কিছু কিছু প্রাণী কিন্তু সব জায়গায় পাওয়া যায়। যেমন মনে করো রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশে আছে, পৃথিবীর সব জায়গায় কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার নেই। একইভাবে মনে করো ক্যাঙ্গারুর কথা, ক্যাঙ্গারু কিন্তু অস্ট্রেলিয়াতে রয়েছে, আমাদের দেশে কিন্তু আমরা যেখানে সেখানে ক্যাঙ্গারু দেখতে পাচ্ছি না। তার মানে হচ্ছে একটা জায়গার ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করেও কিন্তু সেই জায়গাটা একটা নির্দিষ্ট জীবের জন্য সুটেবল হয় বা সেই জীবের জন্য থাকাটা সুবিধাজনক হয়। সে যদি ওই পরিবেশে মানিয়ে নিতে না পারে তখন দেখা যায় যে সে সেই জায়গাটা থাকে না। এটা সবচেয়ে সুন্দর উদাহরণ হিসেবে তোমরা বুঝতে পারো যে শীতকালে অনেক শীতের পাখি আসে। কেন আসে? কারণ আমাদের দেশের তখন তাপমাত্রাটা কমে যেতে থাকে, ঠান্ডা হতে থাকে এবং তারা হচ্ছে ঠান্ডা জায়গাগুলোতে থাকতে পছন্দ করে। তারা যখন আমাদের গ্রীষ্মকাল আসছে তখন কিন্তু আর পাখিগুলো থাকছে না, তারা কি করে, তারা আবার উড়ে গিয়ে যেই জায়গাটা ঠান্ডা সেই জায়গাটাতে চলে যায়। তার মানে যে একটা দেশ বা একটা জায়গা যেখানে রয়েছে ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে কি কি প্রাণী থাকতে পারে এই জিনিসটা আলোচনা করা হচ্ছে জীবভূগোলের মধ্যে। এরপর রয়েছে ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞান জিনিসটা আসলে কি? এই যে ভৌত জীববিজ্ঞান নিয়ে আলোচনা করলাম, এগুলো তো হচ্ছে অনেকটা থিওরির মতো জিনিস। এখন এই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে কিছু জিনিস উদ্ভাবন যদি করতে হয়, এই সব কিছু ফলিত জীববিজ্ঞানের মধ্যে সাধারণত আমরা সেটাকে ওখানে আলোচনা করি। এখন ফলিত জীববিজ্ঞানের মধ্যে রয়েছে প্রত্নতত্ত্ববিদ্যা। প্রত্নতত্ত্ববিদ্যাতে আমরা কি আলোচনা করি? সেখানে আমরা আলোচনা করি হচ্ছে, মনে করো যে ডাইনোসর যা আগে ছিল এখন নেই, সে সকল জীব নিয়ে আমরা আলোচনা করি। এরপর রয়েছে জীব পরিসংখ্যান বিদ্যা। কোন জায়গায় কতগুলো জীব রয়েছে এটা একটা পরিসংখ্যান দ্বারা আমরা সেখানে হিসাব করি, এইখানে এতগুলো এই ধরনের প্রাণী রয়েছে। এই যে আমরা অনেক সময় বলে থাকি বিলুপ্ত প্রায় প্রাণী, এটা কিভাবে বলি? এটা কিন্তু আমরা সেই পরিসংখ্যানগুলো দেখলেই বুঝতে পারি জিনিসটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপরে রয়েছে পরজীবী বিদ্যা। পরজীবী জিনিসটা আমরা মোটামুটি অনেকেই জানি, যে যেমন মনে করো কিছু পরজীবী রয়েছে আমাদের দেহের ভেতরে বাস করে, যেমন কৃমি। কিছু পরজীবী রয়েছে দেহের বাইরে বাস করে, যেমন মনে করো উকুন। এই জিনিসগুলো নিয়ে যে জিনিসটা আমরা আলোচনা করি সেটা হচ্ছে পরজীবী বিদ্যা। এছাড়া রয়েছে মৎস্য বিজ্ঞান। মাছ নিয়ে আলোচনা করা হয়, মাছ কিভাবে চাষ করা যায়, কি করলে মাছটা সুস্থ থাকবে, মাছেরও রোগ হয়, যেহেতু সে প্রাণী তার রোগ হবে। তার মানে হচ্ছে এই জিনিসগুলো মৎস্য বিজ্ঞান।
কীটতত্ত্ব একটা কীট পতঙ্গর সেটা কি উপকারী নাকি অপকারী সেসব নিয়ে আলোচনা করা হয়। সব কীট পতঙ্গ কিন্তু অপকারী না, কিছু কিছু উপকারী রয়েছে। এই অংশটা থেকে আমরা বুঝতে পারি কোন জিনিসটা আমাদের জন্য উপকারী কোনটা অপকারী। এরপর রয়েছে অণুজীব বিজ্ঞান। অণুজীব বলতে আমরা বুঝি হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া। মূলত আমরা এই দুটা জিনিসই বুঝি। ভাইরাস এবং ব্যাকটেরিয়া অণুজীব কেন, কারণ এটা খুব ছোট এবং এরা কিন্তু দেহের ভিতরে ঢুকে ক্ষতি করতে পারে। আবার কিছু ব্যাকটেরিয়া রয়েছে আমাদের প্রাণীর জন্য খুবই উপকারী। আবার কিছু ভাইরাস ব্যাকটেরিয়াকে আমরা বাণিজ্যিকভাবে ব্যবহারও করে থাকি। এই জিনিসটা নিয়ে আমরা যখন পড়াশোনা করি তখন আমরা বুঝতে পারি কোন জিনিসটা আমরা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারছি, কোন জিনিসটাকে আমাদের দমন করা প্রয়োজন। এই সব কিছু হচ্ছে অণুজীব বিজ্ঞানের অন্তর্গত। এরপর রয়েছে কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞান নিয়ে জানলে কি হবে, এই যে এত জনসংখ্যা বাড়ছে, কৃষি বিজ্ঞান জানার ফলে তুমি জানবে যে কিভাবে ফলন বাড়াতে হয় বা কোন জিনিসটা চাষ করলে সেটা মাটির জন্য উপযোগী। কৃষি বিজ্ঞান মূলত হচ্ছে পরিবেশ বিজ্ঞানের সাথে খুবই সম্পর্কযুক্ত। কৃষি বিজ্ঞান সম্পর্কে যখন কেউ একজন পড়াশোনা করে তখন সে বুঝতে পারে কোন জিনিসটা ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয়, কি করলে মাটির উন্নয়ন হবে। এই সব কিছু হচ্ছে কৃষি বিজ্ঞানের অন্তর্গত। এরপরে রয়েছে জিন প্রযুক্তি। একটু আগে যে আমি জেনেটিক্স সম্পর্কে বলেছিলাম সেখানে আমি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কথাটা বলেছিলাম। জেনেটিক্স সম্পর্কে জেনে আমি যখন একটা জিনকে চেঞ্জ করতে যাব মানব কল্যাণে বা অন্য কোনো কাজে, তখন সেই জিনিসটা হয়ে যাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তার মানে কি হচ্ছে, জেনেটিক্স জিনিসটা হচ্ছে একটা থিওরির মতো, সেটা জেনে আমি সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে নতুন কিছু উদ্ভাবন করছি, এটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পরিবেশ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান। মৃত্তিকা বলতে বোঝায় মাটি, মাটির গঠন, কোন জায়গার মাটিগুলো কেমন, কোন জায়গার মাটিতে কি ধরনের উদ্ভিদ গজাতে পারে, এই সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে মৃত্তিকা বিজ্ঞানে। এবং পরিবেশ বিজ্ঞান হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে পরিবেশের মধ্যে, পানি, মাটি, বায়ু সব কিছু নিয়ে আলোচনা করা হয়। এবং পরিবেশ বিজ্ঞানের মূল লক্ষ্যই আসলে হচ্ছে কিভাবে পরিবেশটাকে সুন্দরভাবে সংরক্ষণ করা যায়। বনবিজ্ঞান। বনবিজ্ঞানের মধ্যে যেটা আমরা মূলত আলোচনা করি সেটা হচ্ছে কি কি উদ্ভিদ রয়েছে, কি কি ধরনের প্রাণী এখানে বাস করছে, সব কিছু নিয়ে বনবিদ্যা আলোচনা করে। জীব প্রযুক্তি, যেটা জীব প্রযুক্তি মূলত হচ্ছে মানব কল্যাণে কোন একটা প্রযুক্তি আমরা যখন ব্যবহার করি সেই জিনিসটা হচ্ছে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। আর ফার্মেসি শব্দটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ঔষধ শিল্প নিয়ে আলোচনা করা, কিভাবে ওষুধ তৈরি করতে হবে, কোন ওষুধটা কোন রোগের জন্য উপযোগী, সবকিছু হচ্ছে ফার্মেসির অন্তর্গত। তো এটা ছিল যে ফলিত জীববিজ্ঞান নিয়ে আলোচনা। এতক্ষণ যা যা বললাম এই জিনিসগুলো থেকে সাধারণত কিন্তু থিওরির কোনো কোশ্চেন আসে না। কি আসে, মনে করো সৃজনশীলের 1 নম্বর যে কোশ্চেনটা ক, যেটা শেখা দেওয়ার সময় আসে। এবং এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের নৈবেত্তিকের জন্য, এই জন্য এই জিনিসগুলো পড়তে হবে। এরপরে আসি শ্রেণীবিন্যাস নিয়ে। শ্রেণীবিন্যাস জিনিসটা আসলে কি? শ্রেণীবিন্যাস জিনিসটা এর আগে আমি বলেছি যে একটা জীব অনেকগুলো জীবকে আমরা এক একটা ভাগে ভাগ করি, একটা শ্রেণীতে নিয়ে ভাগ করি। এর ফলে কি হয়, ওই শ্রেণী সম্পর্কের বৈশিষ্ট্যগুলো যখন জানি তখন এই সবগুলো জীবের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে যেতে পারি খুব সহজেই। এখন এই যে জীব জগৎ, এই জীব জগতের মধ্যে আমরা কয়েকটা রাজ্য দেখতে পাই। কয়েকটা রাজ্য জিনিসটা কি, অনেকগুলো জীব রয়েছে একই ধরনের বৈশিষ্ট্য, সেগুলোকে আমরা একটা রাজ্যের মধ্যে রেখেছি। তো তার আগে আমি দেখি যে কারা কারা রয়েছে আমাদের লাইভ ক্লাসে। তোমাদের কমেন্টগুলো আমি পড়ছি। আমাদের সাথে রয়েছে এমডি নুরুজ্জামান, তানভীর রয়েছে, এমডি রাফিও রয়েছে, ইভান শাবাব রয়েছে, রাফিও খান রয়েছে ঢাকা থেকে, পায়েল রয়েছে, মিরাজ রয়েছে আমাদের সাথে। একজন জিজ্ঞাসা করেছে এটা কি এসএসসি এর ক্লাস কিনা। হ্যাঁ, এটা এসএসসি এর ক্লাস হচ্ছে। এরপর রয়েছে জসিম, সোহেল রয়েছে আমাদের সাথে। আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ফার্স্ট ইয়ারে পড়ছে, রয়েছে মোহাম্মদ আবরার। রাজশাহী ইউনিভার্সিটি থেকে একজন রয়েছে। তো তোমরা যারা আছো তারা
ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে তোমাদের ফ্রেন্ডরা ক্লাসগুলো করতে পারে। এখন এই শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা যদি কিছু জিনিস নিয়ে আলোচনা করি, প্রথমে কিংডম নিয়ে যদি আলোচনা করি, কিংডম মানে হচ্ছে রাজ্য। কিংডম যেহেতু মানে রাজ্য, তার মানে সেখানে অনেক জীব থাকবে। এখন প্রথম কিংডমের নামটা যদি আমি বলি হচ্ছে প্রোক্যারিওটা। এখন এই শব্দটা নিয়ে প্রথমে কথা বলি। প্রোক্যারিওটা বলতে বোঝায় হচ্ছে যে যেই নিউক্লিয়াসটা থাকবে সেটা আদি প্রকৃতির হবে। আদি প্রকৃতির মানে কি, যে সকল নিউক্লিয়াস, যে সকল কোষ রয়েছে সেগুলো আদি প্রকৃতির হবে। আদি প্রকৃতির কথার মানে হচ্ছে কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা রয়েছে তার চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, তারপরে তাদের মধ্যে নিউক্লিওলাস দেখতে পাবো না, অর্থাৎ ডিএনএ আরএনএ এই জিনিসগুলো হয়তো আছে কিন্তু সেগুলো সুগঠিত অবস্থায় নেই, একদম সুন্দর করে একটা গোলাকার নিউক্লিয়াস আকারে নেই। সেই সকল কোষকে আমরা বলে থাকি আদি কোষ, এবং আদি কোষে সকল জীবকে আমরা এই প্রোক্যারিওটা কিংডমের মধ্যে নিয়ে এসেছি। এখন এরপরে মনেরা নিয়ে যদি আমরা আলোচনা করি, মনেরার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এরা এককোষী হবে, ফিলামেন্টাস হতে পারে। ফিলামেন্টাস মানে কি, তারা সুতার মতো লম্বাটে হবে। তার মানে বৈশিষ্ট্যের মধ্যে বলতে পারি হচ্ছে এককোষী ফিলামেন্টাস, আদি প্রকৃতির কোষ। এই কয়েকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট, এবং একই সাথে মনে রাখতে হবে যে কোষ বিভাজনটা কিভাবে হবে। এদের কোষ বিভাজন হয় হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ায়, মানে একটা কোষ আছে সেখান থেকে সরাসরি ভাগ হয়ে গিয়ে দুটো কোষ হয়ে যাবে। মাইটোসিস মিয়োসিসের মতো জটিল কোনো প্রক্রিয়া ওদের মধ্যে হবে না, কারণ সেটা আদি প্রকৃতির কোষ, তাদের মধ্যে এত জটিল প্রক্রিয়া হওয়ার কোনো সুযোগ নেই এজন্য। এবং এদের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এরা যে খাবারটা গ্রহণ করে সেটা হয় হচ্ছে শোষণ পদ্ধতিতে। তাদের খাদ্য গ্রহণ হয় হচ্ছে শোষণ পদ্ধতিতে, কারণ তাদের আমাদের যেমন একটা মুখ রয়েছে এরকম কিছু তাদের থাকে না, সেজন্য। এখন এদের উদাহরণ হিসেবে বলা যেতে পারে হচ্ছে ব্যাকটেরিয়াকে। ব্যাকটেরিয়ার সাথে যদি একটু এই বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিই, তাহলে ব্যাকটেরিয়া এককোষী হয়, ব্যাকটেরিয়া লম্বাটেও হতে পারে, ব্যাকটেরিয়া অবশ্যই আদি প্রকৃতির, এবং ব্যাকটেরিয়া খাবার গ্রহণ করে হচ্ছে শোষণ পদ্ধতিতে। তার মানে বুঝলাম মনেরা জগতের মধ্যে যে ব্যাকটেরিয়া রয়েছে, কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো মনেরা রাজ্যের বৈশিষ্ট্যের সাথে মিলে যাচ্ছে। এরপরে রয়েছে প্রোটিস্টা। প্রোটিস্টা শব্দটা যখন বলছি তার সাথে সাথে আমরা আসলে ইউক্যারিওটা কিংডমের মধ্যে চলে যাচ্ছি। তার মানে এতক্ষণ বললাম প্রোক্যারিওটা সম্পর্কে, এখন বলবো ইউক্যারিওট যেসব জীব রয়েছে সে সম্পর্কে। ইউক্যারিওটা কি? ইউক্যারিওটা হচ্ছে যে সকল জীবের কোষগুলো আদি প্রকৃতির নয়, মানে যে নিউক্লিয়াস আছে সেটা সুগঠিত থাকবে, তাদের ক্রোমোজোমগুলো সুগঠিত হবে, এগুলো হচ্ছে ইউক্যারিওটার বৈশিষ্ট্য। এখন প্রথমেই রয়েছে হচ্ছে প্রোটিস্টা। ইউক্যারিওটের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে এরা এককোষী হতে পারে, বহুকোষীয় হতে পারে। এখন প্রোটিস্টার ক্ষেত্রে আমরা যেটা দেখি এককোষী বা বহুকোষী হবে, এরা ফিলামেন্টাস হতে পারে, এটা কলোনিয়াল ভাবে থাকতে পারে। কলোনিয়াল মানে কি, অনেকগুলো জীব একসাথে মিলে বসবাস করতে পারে, এবং এদের সুগঠিত নিউক্লিয়াস থাকবে। তার মানে ক্রোমাটিন যে বস্তুটা থাকবে তার চারপাশে একটা পর্দা আমরা দেখতে পাবো। ডিএনএ থাকবে, ডিএনএ আছে, আরএনএ আছে, প্রোটিন আছে, নিউক্লিয়ার পর্দা আছে। এগুলো হচ্ছে একদম সাধারণ বৈশিষ্ট্য, এবং সব ধরনের অঙ্গাণু থাকবে। সব ধরনের অঙ্গাণু কিন্তু আমরা মনেরার মধ্যে পাচ্ছিলাম না। এরপরে আরেকটা যে জিনিস, যে তাদের মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এখান থেকে আমরা মাইটোসিস কোষ বিভাজনটা
দেখতে পাই, কারণ যেহেতু এটা ইউক্যারিওটিক তার মানে তাদের মধ্যে একটা জটিল প্রক্রিয়া হওয়া সম্ভব, সেই জন্য মাইটোসিস কোষ বিভাজন এখানে হয়। এছাড়া কনজুগেশন শব্দটা রয়েছে, কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। কনজুগেশন জিনিসটা কি? কনজুগেশন হচ্ছে যে মনে করো এটা একটা কোষ, এটা একটা কোষ, এই কোষটা মনে করো পুং গ্যামেট হিসেবে আচরণ করছে, আর এই কোষটা স্ত্রী গ্যামেট আকারে আচরণ করছে। তখন কি হবে? তখন দেখা যাবে যে এই পুং কোষের ভিতরে যে নিউক্লিয়াসটা রয়েছে সেটা ধীরে ধীরে এখানে একটা পথ তৈরি করবে, পথ তৈরি করে এই কোষের নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে যাবে, মিলিত হয়ে এখানে সে একটা জাইগোট তৈরি করে ফেলবে। তার মানে হচ্ছে যে কনজুগেশন জিনিসটা কি? দুটো কোষ যখন মিলে একটা জাইগোট তৈরি করতে থাকে, একটা কোষ পুং গ্যামেট হিসেবে আচরণ করে, একটা কোষ স্ত্রী গ্যামেট হিসেবে আচরণ করে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে প্রোটিস্টা। এরপরে রয়েছে ফানজাই। ফানজাই জিনিসটা আমরা মোটামুটি সবাই চিনি, আমরা ব্যাঙের ছাতা বলে থাকি, তাই না? ব্যাঙের ছাতা জিনিসটাই হচ্ছে ফানজাইয়ের অন্তর্ভুক্ত, সেটা আসলে হচ্ছে ছত্রাক। ব্যাঙের ছাতাটা আমরা এমনিতেই বলে থাকি, এটা একটা কথার কথা ধরনের। এখন ফানজাইয়ের মূল বৈশিষ্ট্য কি? এরা সাধারণত হচ্ছে আমরা দেখতে পাই, সাধারণত না সবগুলো ধরনের ফানজাই আমরা দেখতে পাই স্থলজ, সেগুলো মাটিতে হয় বা অন্য কোনো বস্তুর উপরে হবে, পানিতে সেটা হয় না। তার মানে হচ্ছে স্থলজ হবে, এটা মৃতজীবী হতে পারে বা পরজীবী হতে পারে। এখন মৃতজীবী আর পরজীবীর মধ্যে পার্থক্য কি? পরজীবী হচ্ছে যখন সে যে পোষককে আক্রমণ করেছে পোষক জীবিত, তার মানে পরজীবীর পোষক থাকবে জীবিত, কিন্তু মৃতজীবীর পোষক মারা গিয়েছে। কোনো একটা মরা জিনিসের উপর যখন আমরা দেখি বিভিন্ন ফাঙ্গাস জন্মায়, সেটাকে আমরা বলি হচ্ছে মৃতজীবী ফানজাই বা মৃতজীবী ছত্রাক। এবং একই সাথে এদের কোষের যে প্রাচীর সেটা থাকবে হচ্ছে কাইটিন যুক্ত কোষ প্রাচীর আমরা দেখতে পাবো। এরপর তাদের স্পোর থাকে, স্পোর দিয়ে তারা বংশ বিস্তার করতে পারে। স্পোর জিনিসটা কি? স্পোর জিনিসটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, বিভিন্ন কোষ রূপান্তরিত হয়ে স্পোরে পরিণত হয়ে যায়। তারা সাধারণত গোলাকার থাকে এবং পরবর্তীতে এখান থেকে নতুন জীবটা আমরা দেখতে পাই, এবং স্পোরটা হয় হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের, হ্যাপ্লয়েড স্পোর আমরা দেখতে পাই। এবং এদের মধ্যে মিওসিস কোষ বিভাজন দেখা যায়, মিওসিস কোষ বিভাজন দেখা যায়, মাইটোসিসও দেখা যায়, সাথে মিওসিসও এখানে দেখা যাবে। মিওসিস জিনিসটা আমরা এই ফানজাই থেকে দেখা শুরু করি। এখন এই একটা ছত্রাকের উদাহরণ হিসেবে কি কি হতে পারে? ইস্ট হতে পারে, তারপর পেনিসিলিয়াম হতে পারে, মাশরুম হতে পারে, আমরা যে সকল মাশরুম খেয়ে থাকি সেগুলোও হতে পারে। এখন ফানজাইয়ের পরে রয়েছে প্লান্টি। প্লান্টি জিনিসটার দিকে তাকালে আমাদের প্ল্যান্ট মনে পড়ছে অবশ্যই, তার মানে যে কোনো ধরনের উদ্ভিদ হচ্ছে প্লান্টের অন্তর্ভুক্ত। কি ধরনের উদ্ভিদ হতে পারে? এখানে উন্নত ধরনের উদ্ভিদ থেকে শুরু করে শৈবাল পর্যন্ত সবকিছু প্লান্টের অন্তর্ভুক্ত। একটা শৈবাল যে মনে করো এত লম্বাটে ধরনের, এরকম তার ভেতরে কিছু ভাগ রয়েছে। এবং একটা আম গাছের কথা চিন্তা করো, একটা বিশাল গাছ সে, আর শৈবাল হচ্ছে শ্যাওলা, যেটা কিনা আমরা একটা বদ্ধ জলাশয় দেখতে পাই, সবুজ একটা পানি দেখতে পাই। এই সবটুকুই হচ্ছে প্লান্টের অন্তর্ভুক্ত। এখন এটার বৈশিষ্ট্য নিয়ে যদি আলোচনা করি, বৈশিষ্ট্যের মধ্যে অবশ্যই থাকবে প্রথমেই যে এটা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, মানে ইউক্যারিওটিক, এবং একই সাথে এদের ভ্রূণ তৈরি হয়। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম ভ্রূণ তৈরি হচ্ছে কোথায়? প্লান্টের মধ্যে আমরা সর্বপ্রথম ভ্রূণ তৈরি হতে দেখছি। আমরা কিন্তু এর আগে কোথাও ভ্রূণ তৈরি হতে দেখিনি। এদের মধ্যে মাইটোসিসও ঘটে, মিওসিসও ঘটে, দুটো জিনিসই ঘটে, দুটো জিনিস এখানে ঘটবে, কারণ এদের মধ্যে যৌনক্রম জিনিসটা দেখা যায়, একবার ডিপ্লয়েড থাকে, একবার হ্যাপ্লয়েড থাকে। ডিপ্লয়েড কি? ডিপ্লয়েড হচ্ছে যখন ক্রোমোজোম সংখ্যাটা 2n হিসেবে থাকে, আর হ্যাপ্লয়েড হচ্ছে যখন ক্রোমোজোম সংখ্যাটা n হিসেবে থাকছে। এছাড়া আরেকটা
বৈশিষ্ট্য রয়েছে। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস। যৌন জনন জিনিসটা প্রথমে যদি আমরা একটু বলি, যৌন জনন মানেই হচ্ছে একটা পুংগ্যামেট থাকবে এবং তার সাথে একটা স্ত্রী গ্যামেট যুক্ত হয়ে একটা জাইগোট তৈরি করবে। এখন অ্যানাইসোগ্যামাস মানে কি? অ্যানাইসোগ্যামাস মানে হচ্ছে অ্যানাইসোগ্যামাস এই শব্দটার মধ্যে অ্যান একটা শব্দ দেখতে পাচ্ছি। এই শব্দটা সাধারণত ইংলিশের ক্ষেত্রে যখন এই রকমের কিছু থাকে আমরা বুঝি যে সেটা দ্বারা না বোঝায়। এখন অ্যানাইসোগ্যামাস মানে কি? মানে হচ্ছে পুংগ্যামেটটা যদি ছোট হয়, স্ত্রী গ্যামেটটা বড় হবে। যেমন শুক্রাণু ছোট হয়, ডিম্বাণু বড় হয়। আবার পুংগ্যামেট যদি কোনো কারণে বড় হয়, স্ত্রী গ্যামেটটা ছোট হবে। পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেটের আকার যদি সেম ধরনের হয়ে থাকে, দেখা যাবে যে এটাতে যদি একটা ফ্লাজেলা থাকে, এটাতে হয়তো ফ্লাজেলা নেই, এটাতে একটা থাকে, এখানে দুইটা ফ্লাজেলা থাকে। তো এটাই হচ্ছে অ্যানাইসোগ্যামাসের ক্ষেত্রে যেটা অ্যানাইসোগ্যামাসের বৈশিষ্ট্য, দুটো গ্যামেট আলাদা ধরনের হবে। এখন যদি অ্যানিমালিয়া নিয়ে আলোচনা করি, অ্যানিমালিয়া জিনিসটার মধ্যে প্রথমেই মাথায় আসছে অ্যানিমাল, যে কোনো ধরনের প্রাণী, মানে যারা চলাচল করতে পারছে, যে কোনো ধরনের অ্যানিমাল নিয়ে সেখানে আলোচনা করা হয়। এখন অ্যানিমালিয়ার ক্ষেত্রে যেটা ঘটে যে এরা বহুকোষী হয়, সুকেন্দ্রিক হয়, এদের মধ্যে ভ্রূণ তৈরি হবে, এরা চলাচল করতে পারে। এগুলো কিন্তু একদম সাধারণ বৈশিষ্ট্য, মুখস্থ করার কোনো দরকার নেই। একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এবং একই সাথে মনে করো একটা গাছ খাবার মুখ দিয়ে নিতে পারে না, তার কোনো কিন্তু মুখ নেই। কিন্তু আমাদের কাছে চিন্তা করো, আমাদের একটা মুখ রয়েছে, আমাদের একটা পাকস্থলী রয়েছে। তার মানে কি আমরা খাবারটা খেয়ে সেটা পরিপাক করে তারপরে শোষণ করছি, একটা বিশাল প্রসেস রয়েছে আমাদের। তার মানে আমরা এটা বৈশিষ্ট্য বলতেই পারি যে খাদ্য গলাধঃকরণ করে। গলাধঃকরণ মানে কি? খাদ্যটা গিলে খায় সে। এবং একই সাথে মনে রাখতে হবে যে সকল প্রাণী রয়েছে তারা কিন্তু সবাই পরভোজী। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, প্রাণী কেন পরভোজী হবে? আমরা তো পরভোজী না, আমরা নিজেরা রান্না করে খাই। এখন পরভোজী জিনিসটার মানে হচ্ছে যে তার নিজের দেহের ভেতরে কোনো খাবার তৈরি করে না। উদ্ভিদের কথা চিন্তা করে, একটা উদ্ভিদ তার নিজের দেহের ভেতরে খাবার তৈরি করে সে সেটা খেয়ে থাকে। কিন্তু আমরা কি করি? আমরা কোনো একটা শাক নিচ্ছি, সেটা রান্না করে খাচ্ছি, কোনো একটা প্রাণী নিচ্ছি, সেটার মাংস রান্না করে খাচ্ছি, তাই না? তার মানে কি আমাদের বডির ভেতরে কিন্তু কিছু তৈরি হচ্ছে না, আমরা অন্যের থেকে এনে আমাদের বডির চাহিদা পূরণ করছি। এই জন্য আমরা সবসময় পরভোজী। যে কোনো ধরনের অ্যানিমাল যদি হয়, যে কোনো ধরনের প্রাণী যদি হয়, তারা সাধারণত পরভোজী। এবং উদ্ভিদ হচ্ছে স্বভোজী, যেটা কিন্তু প্লান্টি রাজ্যের মধ্যে একটা বৈশিষ্ট্য, তারা স্বভোজী হয়। তো এটা ছিল হচ্ছে অ্যানিমালিয়ার মধ্যে বৈশিষ্ট্যগুলো। আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, তাদের ভ্রূণীয় স্তর দেখা যায়। তাদের এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম দেখা যায়। মানে যে ভ্রূণগুলো তৈরি হবে তাদের তিনটা আমরা স্তর দেখতে পাবো সেই ভ্রূণগুলোর মধ্যে। তো এটা হচ্ছে শ্রেণীগুলো নিয়ে আলোচনা। এখন দ্বিপদ নামকরণের ক্ষেত্রে যেটা আছে, আচ্ছা, শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যেই সিরিয়ালে লিখতে হয়, প্রথমে লিখতে হয় হচ্ছে জগৎ, কোন জগতের অন্তর্ভুক্ত, যেমন সেটা উদ্ভিদ না প্রাণী, সেটাই হচ্ছে জগৎ। কিংডম, যদি কখনো শ্রেণীবিন্যাস করতে বলে তখন প্রথমে তোমার এটা লিখতে হবে। তারপরে কি লিখবে? তারপরে লিখবে হচ্ছে পর্ব বা ফাইলাম যেটাকে বলে। তারপরে লিখবে হচ্ছে শ্রেণী, তারপরে বর্গ। শ্রেণী হচ্ছে ক্লাস, বর্গ হচ্ছে অর্ডার। এরপরে যে দুটা জিনিস সেটা হচ্ছে গোত্র। এরপরে রয়েছে গোত্রকে বলা হয় হচ্ছে ফ্যামিলি। এরপর রয়েছে জেনাস এবং স্পিসিস। এখন জেনাসকে বলা হয় হচ্ছে গণ এবং প্রজাতি। এই পুরো জিনিসটা সিরিয়ালি লিখতে হবে হচ্ছে ক্লাসিফিকেশন।
ক্লাসিফিকেশন বা কোনো কিছু শ্রেণী বিন্যাস করতে বললে, কিন্তু আমরা যখন দ্বিপদ নামকরণের কথা চিন্তা করব, কোনো একটা প্রাণীর একটা নামকরণ করব বৈজ্ঞানিক উপায়ে, তখন আমরা শুধু গণ এবং প্রজাতি নিয়ে কথা বলবো। তো এখন আমরা একটু দ্বিপদ নামকরণ সম্পর্কে যদি জেনে নেই। দ্বিপদ নামকরণে কয়েকটা নিয়ম আছে এবং খুবই সহজ নিয়ম, এগুলো মুখস্থ করার কিছুই না। মনে করো একটা উদাহরণ আমি লিখি, ল্যাবিও রোহিতা। এই উদাহরণের দিকে যদি তাকাও, প্রথমে দেখো প্রথম অক্ষরটা আমি বড় হাতের অক্ষর লিখছি, তার মানে একটা ক্যাপিটাল লেটার প্রথমে যাচ্ছে। এই আরটা কি ছোট হাতের না, তার মানে দ্বিতীয় যে অংশটা সেটার প্রথম অক্ষরটা হবে হচ্ছে ছোট হাতের, এই অংশটা হবে হচ্ছে স্মল লেটারে, এবং এদের মাঝখানে একটা কিন্তু গ্যাপ রয়েছে, একটা স্পেস রয়েছে। এখন এই দুটো আলাদা জিনিস, কোনটা কি? এই যে জিনিসটা এইটাই হচ্ছে, এটা হচ্ছে গণ, এবং রোহিতা অংশটা হচ্ছে প্রজাতি। এই ল্যাবিও গণর মধ্যে অনেক ধরনের মাছ থাকতে পারে, কিন্তু রোহিতা বললেই সেটা আমরা একটা নির্দিষ্ট মাছ বুঝবো, রুই মাছ বুঝবো। রোহিতার জায়গায় যদি অন্য কিছু থাকতো তখন সেটা রুই মাছ থাকতো না। এখন আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? আরেকটা বৈশিষ্ট্য তোমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই ল্যাবিও রোহিতা নামটা রুই মাছ ছাড়া অন্য কোনো কিছু হওয়া যাবে না। তোমার যেমন একটা নাম আছে, তুমি যেমন চাও না অন্য কারো এই নামটা থাকুক, কিন্তু আমাদের আসলে থাকে। কিন্তু এই বৈজ্ঞানিক নামকরণ করার ক্ষেত্রে কোনো একটা প্রাণীর ক্ষেত্রে অন্য প্রাণীর সাথে নামের কোনো মিল থাকে না, নামটা একদম অনন্য বা ইউনিক হতে হয়। এরপরে রয়েছে হচ্ছে যে এই জিনিসগুলো ইটালিক অক্ষরে লেখা লাগে। ইটালিক অক্ষর মানে কি একটু বাঁকা হয়ে থাকবে, আমি যেমন লিখেছি জিনিসটা একটু সোজা থাকবে, হচ্ছে এইভাবে বাঁকা হয়ে থাকবে লেখাটা। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এবং এদের নিচে দাগ দেওয়া লাগবে, ল্যাবিও লিখলে একটা দাগ, রোহিতা যখন লিখবো রোহিতার নিচে একটা দাগ। কখনোই একসাথে দাগ দেওয়া যাবে না, একসাথে দাগ দিলে সেটা ভুল হবে, দাগটা দিতে হবে আলাদা করে। এটা হচ্ছে লেখার নিয়ম। আর যদি কোনো যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন বৈজ্ঞানিকের নাম যদি থাকে, তখন বৈজ্ঞানিকের নামটা এই জায়গাটাতে লেখা থাকে। নর্মালি এখানে আমরা বৈজ্ঞানিকের নামটা লিখে থাকি। তো এটা ছিল হচ্ছে দ্বিপদ নামকরণের প্রক্রিয়া। এরপরে আমাদের জীবন পাঠ চ্যাপ্টারের এটাই হচ্ছে শেষ আলোচনা। এখন আমরা আলোচনা করব হচ্ছে জীব কোষ নিয়ে। তো তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছো, আমাদের কিন্তু একটা চ্যাপ্টারের আলোচনা, খুব সাধারণ আলোচনা কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে এখন তোমাদের কি করতে হবে, যেই ফ্রেন্ডরা এখনো ক্লাসটি করেনি তারা যাতে নতুন ক্লাসটিতে জয়েন করতে পারে, এই চ্যাপ্টারটা সম্পর্কে জানতে পারে, এজন্য তোমাদের শেয়ার করে দিতে হবে। দ্রুত শেয়ার করে দাও, যাতে করে যারা আগের অংশটুকু মিস করে ফেলেছে পরেরটুকু যাতে একদমই মিস না করে। জীবকোষ, জীবকোষ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে তোমরা যারা যারা দেখছো তারা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো যে কোষ জিনিসটা বলতে তোমরা কি বোঝো। এক লাইনে হতে পারে, একটা শব্দে হতে পারে, কে কি বোঝো এটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। জীবকোষ, যে কোনো একটা কোষ বলতে কি বোঝো। এখন তোমরা কমেন্ট করতে থাকো, আমি একটু বলতে থাকি যে মনে করো একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটাকে একদম পুরো একটা বিল্ডিং একটা জায়গাতে বসানো হয়েছে? অবশ্যই না, বিল্ডিংটা কিন্তু ধীরে ধীরে বানানো হয়েছে। বানাতে কি কি প্রয়োজন হয়েছে? ইট প্রয়োজন হয়েছে, সিমেন্ট প্রয়োজন হয়েছে, বালি প্রয়োজন হয়েছে, পানি লেগেছে, রড লেগেছে, তাই না? ঠিক একইভাবে একটা যে কোনো জীবের ক্ষেত্রেও কি কি লাগে? কোষ লাগছে, পেশি লাগছে, মানুষের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে অস্থি লাগছে, তাই তো? এখন চিন্তা করে দেখো, যদি তোমার ইট না থাকে তুমি কি বিল্ডিংটা বানাতে পারতে? অবশ্যই পারতে না। তোমার সিমেন্টটাকে তুমি একটা শেপ দিতে পারতে না, রড না থাকলে তুমি একটা সোজা ভাবে বিল্ডিং বানাতে পারতে না, শক্ত মজবুত কিছু বানাতে পারতে না। তার মানে ইট জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন একটা দেয়ালকে ভাঙতে থাকলে সবচেয়ে শেষ অবস্থায় সবচেয়ে ছোট জিনিস হিসেবে কি পাবো? ইট পাবো, তাই তো? ঠিক একইভাবে কোষ হচ্ছে যে কোনো জীবকে যদি আমরা ভাগ করতে থাকি, ভাগ করতে করতে শেষ একদম লাস্টে যা পাবো সেই জিনিসটা কি হবে? সেই জিনিসটাই হবে আমাদের কোষ। তো আমি দেখি তোমরা কারা কারা কমেন্টে কি লিখেছো। এখানে
রাজ রয়েছে সুনামগঞ্জ থেকে, মিরপুর ঢাকা থেকে রয়েছে বর্ষা রাইসাত রহমান, রায়হান রয়েছে, প্রিয়ন্ত রয়েছে, সুনামগঞ্জ থেকে ফরহাদ রাজ রয়েছে। আচ্ছা, এখন দেখি রিফাত বিন জামাল। রিফাত বিন জামাল বলেছে জীবদেহের গঠন ও কার্যকরী একক। নূরজাহান বলেছে যেটা জীবদেহ গঠন করে। হ্যাঁ, তোমাদের অ্যান্সার হচ্ছে, আসলে তোমরা অনেকেই জানো জীবদেহের গঠন ও কাজের একক অনেকেই বলেছো। রাফি বলেছে, ইসমাইল হোসেন বলেছে, শাইখ আহমেদ বলেছে, দেহ গঠন ও কাজের একক বলেছে ফরহাদ রাজ, অনি বলেছে, প্রান্ত দত্ত আমাদের সাথে ক্লাসটি দেখছে, আমাদের সাথে কিন্তু আরমান ভাইয়া ক্লাসটি দেখছে। তার মানে হচ্ছে তোমরা যারা যারা রয়েছে তারা কিন্তু সবাই কোষের সংজ্ঞা একদম সঠিক দিয়েছে। তার মানে হচ্ছে যে কোনো একটা জীব দেহের ক্ষেত্রে গঠনের জন্য কোষটা একটা একক হিসেবে কাজ করে। একটা কোষের পাশে আরেকটা কোষ, অনেকগুলো কোষ এরকম একত্রিত হয়ে জীব দেহ হবে। যে কোনো একটা কাজ করার জন্য একটা কোষ আরেকটা কোষের সাথে সাহায্য নিয়ে কাজ করতে থাকে। ছোট ছোট কোষগুলো মিলে একটা টিস্যু গঠন করছে, তারপরে কাজটা করছে। তার মানে অবশ্যই কোষ হচ্ছে গঠন ও কাজের দুটারই একক হিসেবে আছে। কোষ ছাড়া জীবদেহটা সম্ভব না। এখন যদি কোষের ভেতরে কি কি আছে একটু আলোচনা করি। কোষের ভেতরে কি আছে আলোচনা করার আগে যেটা দরকার সেটা হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষ। আমি প্রথম দিকে আসলে আদি এবং প্রকৃত কোষ নিয়ে বলে ফেলেছি অনেকটাই। আদি কোষ জিনিসটা কি? আদি কোষ জিনিসটা হচ্ছে যাদের সুগঠিত নিউক্লিয়াস নেই এবং তাদের মধ্যে তার মানে কি নিউক্লিয়ার মেমব্রেন নেই। এবং একই সাথে আদি কোষ সম্পর্কে আমরা এটা বলতে পারি যে অন্যান্য অঙ্গাণু নেই, শুধুমাত্র রাইবোজোম রয়েছে। এগুলো হচ্ছে আদি কোষের খুব কমন বৈশিষ্ট্য। সুগঠিত নিউক্লিয়াস নেই মানেই হচ্ছে সেখানে নিউক্লিয়ার মেমব্রেন নেই, নিউক্লিওলাস নেই, শুধুমাত্র ডিএনএ বা আরএনএ জিনিসটা সেখানে উপস্থিত। এখন প্রকৃত কোষ নিয়ে যদি বলি, প্রকৃত কোষ মানেই হচ্ছে সেখানে অনেক কিছু থাকবে, সেটা অনেক জটিল প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। প্রকৃত কোষের প্রথম বৈশিষ্ট্য বলতে হবে তোমাদের যে সুগঠিত একটা নিউক্লিয়াস রয়েছে এবং আর কি থাকবে, সেখানে সকল ধরনের অঙ্গাণু উপস্থিত থাকবে, সেখানে মাইটোসিস বা মিওসিস কোষ বিভাজন ঘটবে, মাইটোসিস বা মিওসিস কোষ বিভাজন ঘটবে, সেখানে বিভিন্ন ধরনের এনজাইম তৈরি হবে, হরমোন থাকবে, অনেক কিছু থাকবে। এখন এটা ছিল হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষ। এখন এই যে প্রকৃত কোষের কথাটা বললাম দেখে বুঝছি সেটা জটিল, যে কোনো কিছু করতে পারে। এখন এই প্রকৃত কোষটা আসলে দুই ধরনের, একটা হচ্ছে দেহ কোষ, আরেকটা হচ্ছে জনন কোষ। দেহ কোষ জিনিসটা কি, আমাদের দেহ যা দিয়ে তৈরি হচ্ছে সে সবকিছু হচ্ছে দেহ কোষ, কিন্তু জনন কোষ জিনিসটা দেহ কোষ থেকে কিছু কোষ রূপান্তরিত হয়ে যায়, রূপান্তরিত হয়ে তার মধ্যে কোষ বিভাজন ঘটার ফলে জনন কোষ তৈরি হয়, যেটাকে আমরা বলি হচ্ছে গ্যামেট। এখন এই গ্যামেট জিনিসটা কি, যে কোনো প্রজননের ক্ষেত্রে, বিশেষত যৌন প্রজননের ক্ষেত্রে কি দরকার, একটা পুং গ্যামেট দরকার এবং একটা স্ত্রী গ্যামেট দরকার। এরপরে একটা জাইগোট তৈরি হবে, জাইগোট থেকে আমি আবার নতুন জীবটা পাবো। এখন যে পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট, দেহকোষ থেকে তো এই জিনিসটা আমরা পাবো না। দেহকোষটা একটা সাধারণ কোষ হিসেবে কাজ করবে, বিভিন্ন কাজ সে করতে থাকবে, কিন্তু জনন কোষের মেইন কাজই হবে, তার জীবনের উদ্দেশ্যই হবে হচ্ছে একটা জাইগোট তৈরি করা। সে যদি জাইগোট তৈরি করতে না পারে সে তখন ধ্বংস হয়ে যাবে, সে নষ্ট হয়ে যাবে এবং এরপর আবার নতুন করে গ্যামেট তৈরি হতে থাকবে। তো এটাই হচ্ছে আসলে জনন কোষ। এখন এই জনন কোষের মধ্যে পুং গ্যামেট গুলোকে আমরা বলে থাকি শুক্রাণু, স্ত্রী গ্যামেট গুলোকে বলে থাকি আমরা ডিম্বাণু। এবং মনে রাখবে যে সকল উদ্ভিদের দেহটা ডিপ্লয়েড, তাদের দেহের কিছু কোষে মিওসিস কোষ বিভাজন ঘটবে।
মিওসিসের ফলে কি হবে? মিওসিসের ফলে সেখানে একটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে। এই যে হ্যাপ্লয়েড কোষটা তৈরি হলো, এটাই হচ্ছে জনন কোষ। আবার মনে করো কোন একটা উদ্ভিদের দেহ হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের, তো দেহ কোষগুলো হ্যাপ্লয়েড, তখন কি ঘটবে? তখন দেখা যাবে যে এদের হ্যাপ্লয়েড কোষগুলো একসাথে মিলিত হয়ে গিয়েছে। মিলিত হওয়ার ফলে কি হবে? 2n হবে। নরমাল যোগ যদি আমরা করি 2n দেখা যাচ্ছে ডিপ্লয়েড একটা জাইগোট হয়ে যাবে। তখন ডিপ্লয়েডের মধ্যে আমরা দেখতে পাবো একটা মিওসিস, কোষ বিভাজন ঘটছে। তার মানে এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে সকল উন্নত প্রাণী আছে তাদের ডিপ্লয়েড কোষের মধ্যে মিওসিস হয়ে জনন কোষ আসছে, আর যেগুলো রয়েছে একটু অনুন্নত প্রাণী বা জীব তাদের জাইগোটের মধ্যে মিওসিস, কোষ বিভাজন ঘটছে। একই সাথে কিন্তু কোষ বিভাজন কোথায় কোনটা ঘটছে সেটা সম্পর্কে আমরা জেনে গেলাম। এখন যদি দেখি একটা কোষের ভেতরে কি থাকে, একটা কোষকে মনে করো আমি মনে করলাম হচ্ছে যে একটা দেশের মতন। একটা দেশের ক্ষেত্রে দেশের বাহিরে কি থাকে? একটা বর্ডার থাকে। আমাদের দেশে যেমন একটা বর্ডার আছে, সব দেশের বাহিরে একটা আন্তর্জাতিক বর্ডার থাকে। ঠিক একইভাবে একটা কোষের কথা যদি চিন্তা করি, বাহিরে একটা বর্ডার থাকবে। যদি সেটা উদ্ভিদ কোষ হয় তাহলে তার বাহিরে একটা শক্ত প্রাচীর থাকবে। যদি সেটা প্রাণী কোষ হয় তাহলে তার প্রাচীরটা থাকবে না। সহজভাবে যদি চিন্তা করে দেখি, যে কোনো একটা উদ্ভিদের কাণ্ডটা শক্ত, একটা মানুষের হাত যদি ধরে দেখো, তোমার কি শক্ত মনে হবে? অবশ্যই মনে হবে না। তার মানে হচ্ছে তার মধ্যে শক্ত জিনিসটা নেই। তার মানে উদ্ভিদের একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। উদ্ভিদের কোষের গঠনের মধ্যে প্রথমে বাহির থেকে যদি আমরা ভেতরে যেতে থাকি, প্রথমে একটা কোষ প্রাচীর পাবো। এখন আসি কোষ প্রাচীর জিনিসটা কি, কোষ প্রাচীরটা কিভাবে থাকছে। কোষ প্রাচীর নিয়ে কথা বলার সময় যেটা বলতে হয় যে এটা যদি মনে করো একটা কোষ, এটা একটা কোষ, দুটো কোষের মাঝামাঝি একটা মধ্য পর্দা রয়েছে। এটা হচ্ছে মধ্য পর্দা। এই পর্দাটার উপরে বিভিন্ন জিনিস জমা হতে থাকে। কি কি জমা হতে পারে? লিগনিন জমা হতে পারে, পেকটিন জমা হতে পারে, সুবেরিন জমা হতে পারে। এখন এই লিগনিন, পেকটিন, সুবেরিন কি? এই সকল জিনিসকে খুব সহজভাবে যদি মনে রাখো, মনে রাখার সহজ জিনিস হচ্ছে এই সকল জিনিসের কারণে একটা জিনিস শক্ত হয়ে যায়। একটা কোষের সাথে আরেকটা কোষকে সেটা বেঁধে রাখে। তার মানে হচ্ছে লিগনিন, পেকটিন, সুবেরিনের কারণে শক্ত গঠনটা আমরা দেখতে পাই। সহজ ভাষায় যদি তোমরা জিনিসটাকে মনে রাখতে চাও। এখন এই লিগনিন, পেকটিন, সুবেরিনটা কি করে? এই যে মধ্য পর্দা দেখতে পাচ্ছি তার উপরে এখানে এসে মনে করো তারা জমা হচ্ছে। একটা স্তর তারা দুটো কোষের দিকে একটা করে তারা স্তর তৈরি করবে। প্রথম যে স্তরটা রয়েছে এই স্তরটাকে আমরা বলবো হচ্ছে প্রাথমিক স্তর। প্রাথমিক স্তর। এখন একটা স্তর হয়ে আসলে তারা থেমে থাকে না, এরপরে আরেকটা স্তর তৈরি হওয়া শুরু হয়। আরেকটা স্তর যখন তৈরি হবে তখন দেখা যায় যে সেই স্তরগুলো শুধু এক স্তরই হয় না, সেটা দুটো স্তরেও হতে পারে। যেমন মনে করো আরেকটা স্তর হলো, তার উপর দিয়ে আরো একটা স্তর, এভাবে করে এই জিনিসটা মোটা হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে এই ঘটনাটা পুরোটা অংশ জুড়ে কিন্তু ঘটতে পারতো, কিন্তু তারা ঘটে না। দেখা যায় এতটুকু পর্যন্ত স্তরটা হয়ে এই জায়গাটুকু ফাঁকা, এখান দিয়ে আবার নতুন স্তর হচ্ছে। এর ফলে কি হচ্ছে? এই যে মাঝখানে একটা পথের মতো জায়গা দেখতে পাচ্ছি, একটা নালী দেখতে পাচ্ছি, তাই তো? তার মানে এই পুরো অংশটাকে আমরা বলছি কোষ প্রাচীর, যেটা শক্ত। আর এই মাঝের যে একটা নালীর মতো অংশ দেখতে পাচ্ছি, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কূপ। কূপ বলতে আমরা সাধারণত ছিদ্র বুঝি। যখনই কূপ বলবো তখন বুঝবো সেখানে একটা ছিদ্র রয়েছে। এই জিনিসটা ছিদ্রের মতো মনে হচ্ছে না? আসলে এটা একটা ছিদ্রের মতো। এখন এইখানে আরেকটা জিনিস থাকে। কি থাকে? এই যে কূপ জিনিসটা, এখান দিয়ে কিছু সাইটোপ্লাজম থাকবে, এখান দিয়েও সাইটোপ্লাজম থাকবে। এই যে সাইটোপ্লাজমের অংশটা এই কূপের মধ্যে এসে পড়লো, এই অংশটাকে আমরা তখন বলি হচ্ছে প্লাজমোডেসমাটা। তার মানে কূপ জিনিসটার ভেতরে যে সাইটোপ্লাজমের অংশটা দেখতে পাচ্ছি, সাইটোপ্লাজমের একটা নালী দেখতে পাচ্ছি, সেটাকে আমরা বলছি প্লাজমোডেসমাটা। এই প্লাজমোডেসমাটার কাজ কি? প্লাজমোডেসমাটা হচ্ছে
রক্ষা করে। দুটো পাশাপাশি কোষের মধ্যে তারা কিছু জিনিস আদান প্রদানও করে। কি কি আদান প্রদান করতে পারে? তারা পানি আদান প্রদান করে, তারা খনিজ লবণ আদান প্রদান করে। এক্ষেত্রে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, কোনো অঙ্গাণু কি এখান থেকে চলে যেতে পারে না? না, পারে না। এই কূপগুলো অনেক ছোট ছোট ছিদ্র থাকে, এই জন্য তারা অন্য কোনো কিছু যেতে পারে না। এটার ভিতর দিয়ে পানি এবং খনিজ লবণ যাওয়া আসা করে। তো এটা ছিল হচ্ছে কোষ প্রাচীর নিয়ে আলোচনা। এখন কোষ প্রাচীরের পরেই কি পাচ্ছি? কোষ ঝিল্লি পাচ্ছি। কোষ ঝিল্লি নিয়ে যদি বলি, কোষ ঝিল্লি জিনিসটা হচ্ছে প্রাচীরের পরে আরেকটা স্তরের মতো, আরেকটা আবরণের মতো। এখন সেই জিনিসটার মধ্যে দেখা যায় যে কোষ ঝিল্লিগুলো অনেক সময় এরকম থাকে। এটা যদি একটা কোষ হয়, দেখা যায় যে কোষ ঝিল্লিগুলো এরকম আঁকা বাঁকা হয়ে রয়েছে। এখন এই আঁকা বাঁকা জিনিসটা হওয়ার কারণ কি? আঁকা বাঁকা হওয়ার কারণ হচ্ছে, চিন্তা করে দেখো, এই কোষটার কোষ ঝিল্লি যদি এরকম থাকতো, তাহলে এখান দিয়ে যতগুলো পানির অণু মনে করো শোষিত হতে পারতো, এই পুরো পথ দিয়ে, এই পুরো তলটা দিয়ে আরো অনেক বেশি পানির অণু শোষণ হওয়া সম্ভব। কিভাবে সম্ভব? নর্মাল ভাবে যদি চিন্তা করি, এখানে হয়তো 10টা পানির অণু তার গায়ে লাগতে পারছে, কিন্তু এই পুরো পথ জুড়ে দেখা যাবে 30টা পানির অণু গায়ে লাগতে পারছে। তার মানে অনেক বেশি পানি শোষণ হওয়া সম্ভব হচ্ছে, যে কোনো কিছু শোষণ হওয়া সম্ভব হচ্ছে, তাই তো? তার মানে হচ্ছে যে এই জিনিসটা শোষণ তল বাড়ায়। এখন এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে, এই জিনিসটার নাম হচ্ছে আমরা ভিলাই বলে থাকি বা ভিল্লি বলে থাকি। এই জিনিসটার কাজই হচ্ছে শোষণ তল বাড়ানো, বা আমরা বলতে পারি যে ক্ষরণ তল বাড়ানো। সবসময় যে শোষণ করবে তা কিন্তু না, কিছু কিছু কোষ থেকে দেখা যায় এনজাইম নিঃসৃত হচ্ছে, তখন কি হবে? এর ফলে ক্ষরণ তলটা আসলে বেড়ে যাচ্ছে। তো এটা ছিল যে কোষ ঝিল্লির একটা বিশেষ অংশ নিয়ে বললাম। এখন কোষ ঝিল্লিটা কি দিয়ে তৈরি? কোষ ঝিল্লি হচ্ছে প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। এই দুটো জিনিস দিয়ে কোষ ঝিল্লিটা তৈরি হয়ে থাকে। এখন এরপরে যদি বলি কি আছে, কোষ ঝিল্লি তো এতক্ষণ আমরা আলোচনা করলাম একটা বর্ডার নিয়ে, একটা প্রাচীর নিয়ে। এরপরে একটা আবরণের মতো অংশ কোষ ঝিল্লি নিয়ে বললাম। কোষ ঝিল্লির যদি আরেকটু ভেতরে যায়, তাহলে পাবো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম জিনিসটাকে তুলনা করা যায় হচ্ছে অনেকটা মাটির মতো। মাটির উপরে আমরা বিল্ডিং বানাচ্ছি, গাছ লাগাচ্ছি, সবকিছু করছি। সাইটোপ্লাজম জিনিসটা এরকম। সাইটোপ্লাজম জিনিসটা হচ্ছে একটু জেলির মতো, একটু থকথকে ধরনের, সেখানে প্রচুর পানি থাকে এবং সেটার কাজ কি? অন্য যে সকল অঙ্গাণু রয়েছে সেই সকল অঙ্গাণুগুলোকে একসাথে সেই কোষটার ভেতরে রেখে দেওয়া, সেই অঙ্গাণুগুলোকে নিজ নিজ জায়গা মতো রেখে দেওয়া। এবং পানি থাকার ফলে কি হয়? যে কোনো কিছু চলাচল করতে খুব সহজ হয়। এখন এটা ছিল সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ভেতরে যেসব অঙ্গাণু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলোকে আমরা বলি সাইটোপ্লাজমিক অঙ্গাণু। প্রথমে মনে করো মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা যদি করি। মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় হচ্ছে কোষের পাওয়ার হাউস। পাওয়ার হাউস কেন বলছি? পাওয়ার হাউস বলার মূল কারণ হচ্ছে কোষটা চলার জন্য অবশ্যই তার শক্তি প্রয়োজন, তাই তো? এখন এই শক্তিগুলো তৈরি হয় মাইটোকন্ড্রিয়ার ভেতরে। শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ বা যে কোনো প্রাণী দেখা যায় যে তারা শক্তি উৎপন্ন করতে থাকে। তারা যে খাবার গ্রহণ করে, তারপরে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে খাবারটা থেকে এটিপি তৈরি হয়। এটিপি তৈরি হয়, যেই জিনিসটা আসলে শক্তি। এখন দেখা যায় শ্বসন প্রক্রিয়ার মধ্যে একটা চক্র রয়েছে, ক্রেবস চক্র নামে একটা ধাপ রয়েছে, ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রের মধ্যে এমন কিছু জিনিস তৈরি হয় যেই জিনিসগুলো থেকে অনেক এটিপি পাওয়া সম্ভব। এখন সেই জিনিসটাকে এটিপি বানানোর কাজটা করে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে কিছু ধাপ রয়েছে, সেখানে দেখা যায় অসংখ্য এটিপি তৈরি হতে থাকে। সেই এটিপি গুলোকে ব্যবহার করে সে তার অন্যান্য কাজ করতে থাকে। এখন মাইটোকন্ড্রিয়ায় যেহেতু সবচাইতে বেশি পরিমাণে এটিপি তৈরি হয়, এই জন্য এটাকে আমরা বলি পাওয়ার হাউস। তার মানে কিন্তু এই না যে অন্য কোথাও এটিপি তৈরি হচ্ছে না। এটিপি কিন্তু সাইটোপ্লাজমের মধ্যেও তৈরি হচ্ছে, কিন্তু সেটা খুব
অল্প পরিমাণে, বাকি সবটুকুই মাইটোকন্ড্রিয়ার ভেতরে তৈরি হচ্ছে। এখন মাইটোকন্ড্রিয়ার গঠনটা যদি একটু দেখি, মাইটোকন্ড্রিয়ার গঠন যদি দেখতে যাই তাহলে এরকম একটা চিত্র যদি আঁকি, দেখা যাবে এই জিনিসটা হচ্ছে তার বাইরের ঝিল্লি, ভেতরে আরেকটা ঝিল্লি থাকবে, তার মানে মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বিস্তরী। দ্বিস্তরী ঝিল্লি বিশিষ্ট। এখন বাইরের স্তরটা দেখতে পাচ্ছি মসৃণ, একদম একটা গোলাকার বা ডিম্বাকার ধরনের হয়ে আছে। ভেতরের ঝিল্লিটা এরকম থাকবে না, ভেতরের ঝিল্লিটা থাকবে হচ্ছে এরকম আঁকা বাঁকা ভাবে। এটা যে আঁকা বাঁকা ভাবে রয়েছে, এই যে একটা অংশ দেখতে পাচ্ছেন, একটা বাড়তি অংশ, জিনিসটা থাকার কথা ছিল এরকম কিন্তু হয়ে গেছে এরকম। এই যে অংশটা, এটাকে আমরা বলছি হচ্ছে ক্রিস্টি। এখন এই ক্রিস্টের মধ্যে আরো কিছু জিনিস থাকে। কি কি থাকে? ক্রিস্টের মধ্যে এরকম গোল গোল কিছু জিনিস আমরা দেখতে পাই। এই জিনিসগুলোর নাম হচ্ছে অক্সিজোম। এখন অক্সিজোমের কাজটা কি? এই যে একটু আগে বললাম মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপন্ন হয়, অক্সিজোমের ভিতরে শক্তি উৎপন্ন হওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু থাকে। এখন চিন্তা করো, মাইটোকন্ড্রিয়ার বাহিরে রয়েছে সাইটোপ্লাজম, তার ভেতরে একটা ঝিল্লি রয়েছে, তার ভেতরে এই জায়গাটা কি ফাঁকা থাকবে? না, তার ভেতরে সাইটোপ্লাজমের মতন একটা অংশ থাকে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স। এবং একই সাথে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের ভেতরে দেখা যায় যে কিছু ডিএনএ আমরা দেখতে পাচ্ছি। তো মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্য কি কি? দ্বিস্তরী ঝিল্লি বিশিষ্ট, ক্রিস্টি রয়েছে, ভেতরের ঝিল্লিটা বাঁকানো থাকে ভেতরের দিকে, অক্সিজেন থাকে যার ভেতরে শক্তি তৈরি করার এনজাইমগুলো রয়েছে, এবং তার নিজস্ব ডিএনএ আমরা দেখতে পাই, এবং একই সাথে তার ম্যাট্রিক্স রয়েছে। তো এটা ছিল হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। পরীক্ষায় মাইটোকন্ড্রিয়া থেকে অধিকাংশ সময়ে কিছু না কিছু প্রশ্ন এসে থাকে, এবং সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে বলা হয় পাওয়ার হাউস কোনটা, এটা অনেক সময় নৈর্ব্যক্তিকের মধ্যে এসে থাকে। এরপরে রয়েছে প্লাস্টিড। প্লাস্টিড নিয়ে যদি কথা বলি তাহলে দেখা যায় যে প্লাস্টিডের মধ্যে তিনটা ভাগ রয়েছে। প্লাস্টিডের মধ্যে তিন ধরনের প্লাস্টিড রয়েছে। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আরেকটা রয়েছে ক্রোমোপ্লাস্ট, আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট সবগুলো প্লাস্টিডের শ্রেণী বিভাগের অংশ। এখন ক্লোরো নিয়ে যদি আলোচনা করি, ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? আমরা ক্লোরোপ্লাস্ট অনেক শুনেছি। কোথায় শুনেছি? আমরা জানি ক্লোরোপ্লাস্টের ভেতরে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিলটা থাকার ফলে উদ্ভিদ খাবার তৈরি করতে পারে, এবং উদ্ভিদ কি রঙের? উদ্ভিদ হচ্ছে সবুজ রঙের। তার মানে ক্লোরোপ্লাস্ট হবে হচ্ছে সবুজ রঙের। ক্রোমোপ্লাস্ট হচ্ছে সবুজ বাদে যত ধরনের রং হওয়া সম্ভব সব হচ্ছে ক্রোমোপ্লাস্টের অন্তর্ভুক্ত। তার মানে সবুজ বাদে অন্য যে কোনো রং, সবুজ বাদে অন্য যে কোনো রং। আর লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, লিউকোপ্লাস্টের কোনো রং থাকবে না। এখন ক্লোরোপ্লাস্ট সবুজ, সবুজ অংশ কোথায় থাকে? পাতায় থাকে, কচি কাণ্ডে থাকে, তারপরে ফুলের বোটায় থাকে, তারপরে মনে করো আমরা আরো কিছু জায়গায় সবুজ অংশ দেখতে পাই। অনেক সময় দেখা যায় ফুলেরও কিছু কিছু অংশে সবুজ দেখা যায়। সবকিছু হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে সেখানে। ক্রোমোপ্লাস্টটা কোথায় থাকে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবে। তোমরা কমেন্টে জানানোর পরে আমি তোমাদেরকে বলবো ক্রোমোপ্লাস্টটা কোথায় থাকে। লিউকোপ্লাস্টটা নিয়ে যদি বলি, যেহেতু এটার কোনো কালার নেই, তুমি যখন একটা উদ্ভিদ দেখলে কোন অংশ কি দেখতে পাও যার কোনো কালার নেই? দেখতে নিশ্চয়ই পাও না। তার মানে হচ্ছে লিউকোপ্লাস্ট এমন একটা জায়গায় থাকে যেই জায়গাটা আমরা দেখছি না। তার মানে উদ্ভিদের কোন জায়গাটা আমরা দেখি না? উদ্ভিদের মূল আমরা দেখি না। এবং তোমরা নিশ্চয়ই অলরেডি লক্ষ্য করেছো আমি প্রত্যেকটা উদাহরণ উদ্ভিদ দিয়ে বলছি। কেন বলতো? কারণ এই প্লাস্টিড প্রাণী দেহে থাকছে না, প্লাস্টিড থাকে হচ্ছে উদ্ভিদের মধ্যে। এখন এই যে লিউকোপ্লাস্ট মূলে থাকছে,
মূলে থাকার ফলে সে তার খাবার তৈরি করছে না, মূলটা কিন্তু মোটা হয়। কেন হয়? মূল মোটা হওয়ার কারণ হচ্ছে মূলের মধ্যে খাদ্য সঞ্চয় হয়। তার মানে লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। এবং অনেক সময় দেখা যায় যে লিউকোপ্লাস্টটা যখন সূর্যের আলো পায় তখন অনেক সময় সেটা ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্টে পরিণত হয়ে যেতে পারে। এটা অনেক ক্ষেত্রে দেখা যায়। অনেক সময় দেখবে তোমরা যে উদ্ভিদের মাটির নিচ থেকে মূল যখন বের হয়ে আসে অনেক সময় দেখা যায় মূলটা ধীরে ধীরে সবুজ রং হয়ে যায়, কারণ এই লিউকোপ্লাস্টগুলো তখন চেঞ্জ হয়ে যেতে থাকে। এবং ক্লোরোপ্লাস্ট, যেটা ক্লোরোপ্লাস্টে আছে হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল থাকার ফলে সেটা সবুজ এবং একই সাথে সেটা খাদ্য তৈরি করে। এখন ক্রোমোপ্লাস্টের উদাহরণটা কি সেটা আমি তোমাদের কমেন্টটা দেখি। খাদিজাতুল কুবরা বলছে ক্রোমোপ্লাস্ট ফুল ফলে থাকে। রিফাত বিন জামা বলছে ফুলে থাকে, রঙিন ফুল পাতায় থাকে বলছে মিরাজ। রাফি বলছে ফুলে থাকে। নাসরিন ইয়াসমিন বলছে ফুলের পাপড়িতে থাকে। শুধু যে পাপড়িতে থাকে তা কিন্তু না, ফুলের পরাগ যে রেণুগুলো সেগুলোতে কিন্তু থাকে। পরাগ রেণু কিন্তু খুব কালারফুল হয়ে থাকে। তো তোমরা যারা যারা বলেছো তাদের সবার উত্তর কিন্তু একদম সঠিক হয়েছে। তার মানে হচ্ছে ক্রোমোপ্লাস্ট থাকে ফুলে বা ফলে। আবার পাতাবাহার গাছগুলোর পাতাগুলো কিন্তু রঙিন হয়। তার মানে হচ্ছে পাতাবাহার গাছের কিন্তু পাতাগুলোর মধ্যে ক্রোমোপ্লাস্টটা থাকছে। এবং ক্রোমোপ্লাস্টের কাজ কি? একটা রঙিন জিনিস দেখলে তুমি নিশ্চয়ই আকৃষ্ট হও। তার মানে হচ্ছে এই ক্রোমোপ্লাস্টগুলো আকর্ষণ করে। এখন প্রশ্ন হচ্ছে কাকে আকর্ষণ করে? মানুষকে? না, মানুষকে না। এখানে দেখা যায় যে একটা ফুল থেকে কি ফল তৈরি হবে। এখন ফল তৈরি হওয়ার জন্য কি প্রয়োজন? পরাগায়ন প্রয়োজন। পরাগায়ন কি? পরাগরেণুটা গর্ভমুণ্ডে পতিত হবে, তারপরে সেখান থেকে বীজ পাবো, সেই বীজ থেকে আমরা নতুন উদ্ভিদ পাবো। তার মানে হচ্ছে কাকে আকর্ষণ করা প্রয়োজন? কীট পতঙ্গকে আকর্ষণ করা প্রয়োজন। তারা আকর্ষণ করবে হচ্ছে কীট পতঙ্গকে, এবং মূল লক্ষ্য হচ্ছে যাতে করে পরাগায়ন ঘটে। তো এটা ছিল যে প্লাস্টিডের শ্রেণী বিভাগটা। এখন যদি প্লাস্টিডের আমি যদি গঠনটা নিয়ে আলোচনা করি, গঠনের মধ্যে দেখবো যে প্লাস্টিকটা অনেকটা এরকম ডিম্বাকার আকৃতির হয়ে থাকে এবং প্লাস্টিড হচ্ছে দ্বিস্তরী ঝিল্লি বিশিষ্ট, মাইটোকন্ড্রিয়ার মতনই। এটা একটা স্তর, এটা একটা স্তর এবং সমান। আমার আঁকাটা সমান হয়নি কিন্তু সমান থাকবে। মাইটোকন্ড্রিয়াতে যেমন ভেতরে চলে যাচ্ছিল সেরকম কিছু এখানে থাকবে না। এর ভেতরেও একটা ম্যাট্রিক্স ধরনের জিনিস থাকবে এবং সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রোমা। এখন এই স্ট্রোমা কি ধারণ করবে? স্ট্রোমা ধারণ করবে হচ্ছে এরকম একটা চাকতির মতো অংশ। এই চাকতিগুলোকে প্রত্যেকটা সিঙ্গেল চাকতিকে থাইলাকয়েড বলা হয়ে থাকে। এখন থাইলাকয়েড জিনিসটা আমরা না বলে আমরা বলে থাকি যে এগুলো হচ্ছে গ্রানা। সবগুলো হচ্ছে একসাথে এরকম একটার উপর একটা সাজিয়ে রাখলে একটা অংশ তৈরি হয়, একটা সিলিন্ডারের মতো অংশ তৈরি হবে, এরকম ধরনের একটা অংশ হবে। প্রত্যেকটা আলাদা আলাদা স্তরে একটা একটা করে গ্রানা থাকবে, একটা চাকতির মতো ডিস্কের মতো অংশ থাকবে। আমরা যেমন অনেক সময় সিডি দেখেছি, সেই সিডির মতন কিছু জিনিস থাকবে। এবং মনে করো এখানে আরো একটা এরকম অংশ রয়েছে। এখন এই দুটো অংশ যদি আলাদা থাকে তাহলে কিন্তু খুব একটা লাভ নেই। এদের মধ্যে একটা সংযোগ রক্ষা করা প্রয়োজন। সংযোগ রক্ষা করার জন্য এখানে একটা নালী থাকে। এই নালীটাকে আমরা বলছি হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। এই যে ল্যামেলাম শব্দটা দেখছো, ল্যামেলাম বা ল্যামেলি যখনই দেখবে বুঝবে সেটা হচ্ছে একটা পথ বা একটা নালী বোঝায়। তো এটা হচ্ছে একটা প্লাস্টিডের গঠন। এই যে জিনিসটা, এই জিনিসটার ভেতরে কি থাকে? এই জিনিসটার ভেতরে আসলে ক্লোরোফিলটা থাকে। এবং যখন একটা মনে করে সূর্যের আলো আসলো, সূর্যের আলো আসতে এই আলোটাকে সে এটার ভেতরে আটকে ফেলে। আটকে ফেলে করে কি? সূর্যের আলোটাকে ধীরে ধীরে রাসায়নিক শক্তিতে পরিণত করে এবং তারপর এই স্ট্রোমার মধ্যে কিছু এনজাইম থাকে, ওই এনজাইমগুলোকে ব্যবহার করে সে খাবার তৈরি করে। তো এটা ছিল হচ্ছে প্লাস্টিড নিয়ে আলোচনা। এখন কোষের মধ্যে আরো ছোট ছোট অনেক কিছু আমরা দেখতে পাই। উদ্ভিদ কোষের কথা যদি চিন্তা করি, একটা
জায়গা দেখতে পাই। যেহেতু ফাঁকা জায়গা সেটার নাম হচ্ছে গহ্বর এবং কোষের ভেতরে থাকার কারণে কোষ গহ্বর। এর যে একটা পর্দা দেখতে পাচ্ছি এটাকে বলি আমরা টনোপ্লাস্ট এবং এটাও কিন্তু দ্বিস্তরী। এটা হচ্ছে টনোপ্লাস্ট। এর ভেতরে কি থাকে? এর ভেতরে থাকে হচ্ছে কোষ রস। কোষ রস কি করে? কোষ রসের মধ্যে হচ্ছে খাদ্য সঞ্চিত হয়, খাদ্য সেখানে দ্রবীভূত থাকে এবং এই কোষ গহ্বরটা খাবার সঞ্চয় করে। তার মানে কোষ গহ্বর দেখতে পাচ্ছি কোথায়? উদ্ভিদ কোষের মধ্যে বিশাল কোষ গহ্বর দেখছি। তার মানে কি প্রাণী কোষে নেই? প্রাণী কোষে আছে কি নেই এটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। তোমাদের প্রশ্ন যে প্রাণী কোষে কোষ গহ্বর আছে কি নেই। যদি অ্যান্সার হ্যাঁ হয় হ্যাঁ লিখবে বা ইয়েস লিখবে, না হলে না অথবা নো লিখবে। এখন এরপর আলোচনা করি সেন্ট্রিওল নিয়ে। তোমরা যদি কোষ বিভাজন পড়ে থাকো তাহলে কিন্তু সেন্ট্রিওল শব্দটা শুনেছো অলরেডি। সেন্ট্রিওল জিনিসটা কি? সেন্ট্রিওল নিয়ে যদি বলি প্রথমে আমাদের বলতে হবে যে দুটো এরকম লম্বাটে ছোট ছোট জিনিস, সিলিন্ডার আকৃতির জিনিস একসাথে থাকে এবং এটার চারপাশে একটা গাঢ় তরল দেখা যায়, গাঢ় লিকুইড ধরনের একটা জিনিস দেখতে পাই। এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটা কোথায় থাকে? এই জিনিসটা থাকে হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি। কেন? ওর কাজটা যদি আমরা জানি তাহলেই বুঝতে পারবো। যখন কোষ বিভাজিত হচ্ছে, একটা কোষ থেকে দুটো কোষ হচ্ছে, এর মাঝখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়া প্রয়োজন। স্পিন্ডল যন্ত্রগুলোর ফলে কি হয়? ক্রোমোজোম গুলো দুটো কোষে একদম সমানভাবে ভাগ হয়ে চলে যায়। এই যে স্পিন্ডল যন্ত্রটা তৈরি হচ্ছে এটাই হচ্ছে এই সেন্ট্রিওলের কাজ। স্পিন্ডল যন্ত্র তৈরি করা এবং বিভিন্ন ফ্লাজেলা, ফ্লাজেলা হচ্ছে লেজের মতো অংশ, বিভিন্ন ফ্লাজেলা তৈরিতে আমরা কিন্তু দেখতে পাই সেন্ট্রিওল ব্যবহৃত হয়। তার মানে যে কোনো কিছুর ফ্লাজেলা জাতীয় অংশ থাকলে সেখানে আমরা দেখব যে সেন্ট্রিওল থেকে ফ্লাজেলা তৈরি হচ্ছে। এখন এতক্ষণ তো বললাম তার কাজ নেই, এখন তার গঠনের মধ্যে এত কিছু যে আঁকলাম এই জিনিসগুলোর নাম কি? এই পুরোটা জিনিস হচ্ছে সেন্ট্রিওল এবং এই যে জিনিসটা রয়েছে এটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। এই জিনিসটা সাইটোপ্লাজম থেকে খুব একটা আলাদা নয়, শুধু এই জিনিসটা খুব বেশি ঘন থাকে এবং এই যে জিনিসটা রয়েছে এটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। আর এই যে ছোট ছোট অংশটা দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে সেন্ট্রিওল। এখন এটা ছিল সেন্ট্রিওল নিয়ে আলোচনা। তোমরা কি কি অ্যান্সার দিয়েছো আমি দেখি। আমাদের সাথে যারা রয়েছে তাদের মধ্যে বাপ্পি বলছে আছে, নাসরিন ইয়াসমিন বলছে নেই, রিফাত বিন জামাল বলছে নেই, অনি বলছে না, তানভীর ফুয়াদ, সালেহ বলছে নেই, সালেহ বলছে থাকলেও সেটা অনেক ছোট, নাজমুল ইসলাম রয়েছে, শামিমা নাসরিন রয়েছে, সাবিহা স্বর্ণা রয়েছে। ফ্লাজেলার কাজ কি একজন জিজ্ঞেস করেছে। ফ্লাজেলার মূল কাজ হচ্ছে চলনে সাহায্য করা। যে কোনো কিছু ফ্লাজেলা থাকা মানে হচ্ছে সেটা সচল, সেটা চলাচল করতে পারবে। আচ্ছা, অনেকে বলছে নেই। এখন নেই জিনিসটা বলার চাইতে আমাদের আসলে বলা উচিত যদি থাকে খুব ছোট আকারে থাকে। জিনিসটা অনেকে এরকম হবে যে যদি কোষ গহ্বরটা উদ্ভিদ কোষে এতটুকু হয় প্রাণী কোষে দেখা যাবে এতটুকু, কিন্তু একটা থাকবে তা কিন্তু না, অনেকগুলো থাকবে, ছোট ছোট অনেকগুলো কোষ গহ্বর থাকবে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা একটা কোষ গহ্বর দেখবো এবং বড় আকারের দেখবো। বড় আকারে থাকার ফলে আসলে উদ্ভিদ কোষের মধ্যে যখন নিউক্লিয়াস আমরা দেখতে পাই দেখি সেটা একদিকে সরে গিয়েছে। কোষ গহ্বরটা বড় থাকার কারণে এই ধরনের ঘটনাটা ঘটে থাকে। তো এটা ছিল সেন্ট্রিওল নিয়ে আলোচনা এবং তোমরা কোষ গহ্বর নিয়ে যে কোশ্চেনটা করেছো সেটা উত্তর দিয়েছো অনেকেই। এরপরে রয়েছে রাইবোজোম। রাইবোজোম নিয়ে যদি কথা বলি, রাইবোজোমের ক্ষেত্রে প্রথমে মনে রাখবে প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরি করে এবং রাইবোজোমের কোনো কোষ ঝিল্লি থাকে না। রাইবোজোমের চারপাশে কোনো ধরনের ঝিল্লি থাকবে না।
এই রাইবোজোম জিনিসটা দেখতে হয় অনেকটা এই ধরনের। এর কাজটা কি? প্রোটিন তৈরি করা। এদিক দিয়ে দেখা যায় একটা আরএনএ যাতায়াত করে এবং সে অনেকগুলো প্রোটিন তৈরি করতে থাকে। এখন প্রোটিন জিনিসটা কিভাবে তৈরি হয়? ছোট ছোট একটা একটা অ্যামাইনো অ্যাসিডকে সে জোড়া লাগাতে থাকে। একটা অ্যামাইনো অ্যাসিড, তার পাশে সে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, আরেক পাশে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এভাবে করে অ্যামাইনো অ্যাসিডগুলোকে সে জোড়া লাগিয়ে প্রোটিন তৈরি করে। তো এটা হচ্ছে রাইবোজোমের মূল কাজ। এরপরে রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে আমরা ইআর বলে থাকি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা অনেকটা এরকম জালকের মতন অংশ। এখন এই জালকের মতন অংশটা পুরো কোষ জুড়েই মোটামুটি দেখা যায়, তবে নিউক্লিয়াসের কাছে একটু বেশি দেখা যায়। এই অংশটা দুই ধরনের হয়, একটা হয় নরমাল এরকম, আরেকটার গায়ে আমরা দেখতে পাই কিছু রাইবোজোম লেগে থাকে। যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম আছে তখন সেটাকে আমরা বলি অমসৃণ। এটার বৈশিষ্ট্য হচ্ছে রাইবোজোম আছে, রাইবোজোম না থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে মসৃণ। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, রাইবোজোম যদি অমসৃণ ধরনের হয় তাহলে তার কাজটা কি হবে? রাইবোজোম থাকার ফলে যদি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয় তাহলে তার কাজটা কি হবে? এটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। খুব সহজ, দেখো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম আছে, আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি রাইবোজোম আছে, তার মানে কাজটা কিন্তু খুব সহজ হয়ে গেছে। কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মূল কাজটা কি? অমসৃণ হলে প্রোটিন তৈরি হয়, আর যদি মসৃণ হয় বা অমসৃণ হয় যাই হোক না কেন, এই জিনিসটা আসলে একটা পথ হিসেবে কাজ করে। যেখানে একটা শহরের মধ্যে রাস্তা থাকে, একটা কোষের মধ্যে রাস্তা হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এটা ছাড়া আর কি কি রয়েছে? এটা ছাড়া রয়েছে লাইসোজোম রয়েছে। আচ্ছা, আমি কমেন্ট গুলো দেখি কারা কারা রয়েছে, কি কি কমেন্ট করেছো। নূরজাহান বলেছে প্রোটিন তৈরি। আর কেউ আসলে উত্তর দাওনি। যেটা বলেছিলাম যে রাইবোজোম থাকবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, তার মানে হচ্ছে রাইবোজোমের মূল কাজ কি? প্রোটিন তৈরি করা। তার মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। তো এখন হচ্ছে লাইসোজোম নিয়ে যদি একটু কথা বলি। লাইসোজোম জিনিসটা কি? সুইসাইড স্কোয়াড বলা হয়। কেন বলা হয়? বলা হয় কারণ হচ্ছে মনে করো একটা কোষে, এটা হচ্ছে লাইসোজোমের গঠন। মনে করো একটা কোষে প্রয়োজন 20টা এটিপি, 20 অণু এটিপি, কিন্তু তাকে সরবরাহ করা হচ্ছে 3টা এটিপি। সে কি বাঁচতে পারবে? সে কিন্তু বাঁচতে পারবে না। তখন কি হয়? এই যে লাইসোজোম দেখতে পাচ্ছি, এটার এই কোষ প্রাচীরটা ফেটে যায়। এর ফলে এটার ভেতরে যে সব জিনিস আছে সেটা পুরো কোষে ছড়িয়ে যেতে থাকে। এখন চিন্তা করে দেখো যে লাইসোজোমের এই ঝিল্লিটা ফেটে গেলে কেন কোষ নষ্ট হবে? কারণটা কি? কারণ হচ্ছে লাইসোজোমের ভেতরে কিছু এনজাইম থাকে, যে এনজাইম গুলো কোন একটা জীবাণু যখন ঢুকবে তখন সেই জীবাণুটাকে ভক্ষণ করে বা জীবাণুটাকে সে খেয়ে ফেলে। তার মানে একটা জীবাণুকে সে যদি নষ্ট করতে চায় তার মধ্যে খুব বিষাক্ত কিছু একটা থাকা প্রয়োজন। এই পুরো জিনিসটা হচ্ছে একটা বিষাক্ত এনজাইমগুলোর প্যাকেজ আকারে থাকে। তার মানে কোনোভাবে যখন শক্তি কমে যাচ্ছে তখন তার এই যে ঝিল্লিটা, এই ঝিল্লির কোষের মধ্যে শক্তি দেওয়া সম্ভব হচ্ছে না, এই ঝিল্লি তখন ফেটে যাচ্ছে। এর ফলে কি হবে? এখান থেকে এনজাইমগুলো বের হয়ে যাবে এবং একই সাথে কোষটা নষ্ট হয়ে যাবে। কোষ নষ্ট হয়। তার মানে হচ্ছে লাইসোজোম কখন এই কাজটা করবে? যখন তার প্রয়োজনীয় শক্তি নেই। তার মানে হচ্ছে সে নিজেকে ধ্বংস করে
করে ফেলছে, এই কারণে এটাকে বলা হয় সুইসাইড স্কোয়াড। তো লাইসোজোমের পরে রয়েছে হচ্ছে নিউক্লিয়াস নিয়ে আলোচনা। নিউক্লিয়াস নিয়ে আলোচনাটা আমরা এর পরবর্তী ক্লাসটাতে করব। তো আমি আশা করি সেকেন্ড লাইফ ক্লাসে তোমরা সবাই থাকবে। পরবর্তী ক্লাসটাতে টিস্যু নিয়ে আলোচনা করা হবে, প্রাণী টিস্যু এবং উদ্ভিদ টিস্যু নিয়ে। তো তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছো তারা শেয়ার করে দিও, এবং যে সকল ফ্রেন্ডরা প্রথম ক্লাসটা মিস করে ফেলেছে সেকেন্ডটা যাতে তারা একদমই মিস না করে।